পড়াশোনা শেষ করে জান্নাত একটা চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে। বেশ কয়েকটা ইন্টারভিউ দিয়েছে সে, আবার চাকরিও হয়েছে। কিন্তু কয়েকদিন করার পর ভালো লাগেনি বলে ছেড়ে দিয়েছে সে। বেশ কয়েকটা চাকরিতে জয়েন করার 1 মাস পরেই চাকরিটা ছেড়ে দিয়েছে। এই বাজারে চাকরি পাওয়া ততটা সহজ নয়, কিন্তু ওর কোয়ালিফিকেশন ভালো আর সব দিক থেকে পারফেক্ট থাকায় বেশ কয়েকটা কোম্পানিতে ওকে সিলেক্ট করা হলে চাকরিতে জয়েন করার কয়েকদিনের মধ্যেই হয় বস ওকে রাখেনি, না হয় ও সেখানে চাকরি করেনি। জান্নাত চেয়েছিল সমাজের সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে, নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করতে। সবসময় মন যেটা চায় সেইটাই করে। তাই মনের মতো একটা চাকরি ও খুঁজছে, যেখানে থাকবে না ওর অপছন্দের কোনো নিয়ম নীতি। যার কারণে ও বেশ কয়েকটা অফিস ছেড়ে দিয়েছে। 1 সপ্তাহ যাবৎ জান্নাত বেশ কয়েকটা চাকরির ইন্টারভিউ দিল, কিন্তু শেষ পর্যন্ত কোনোটাই পছন্দ না। আজকে কোনো ইন্টারভিউ না থাকায় বাসে ছিল জান্নাত। এর মাঝে ওর বেস্ট ফ্রেন্ড নীলা ফোন করে আর বলে, কেমন আছিস তুই? আছি একরকম ঠিকঠাক। আর তুই? এই তো কোনো রকমে কাটছি, কিন্তু একটা ব্যাড নিউজ আছে। কেমন ব্যাড নিউজ? বস আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। ওয়াও, কংগ্রাচুলেশনস। নীলা জান্নাতের বেস্ট ফ্রেন্ড, তাই ওকে কোনো কথা না বলে থাকতে পারে না। নীলার চাকরিটা আজকেই চলে গেছে। আর বাসায় এসেই জান্নাতকে ফোন দিয়ে ওর খারাপ সময়ের কথাটা বলতে চাচ্ছিল। আর জান্নাতের এমন কথা শুনে ওর মনটা বেশ খারাপ হয়ে গেল। কোথায় মানুষ চাকরি ছুটে গেলে দুঃখ প্রকাশ করে, আর সেখানে জান্নাত অদ্ভুত রকমের একটা বিহেভ করলো। ওকে কংগ্রাচুলেট করলো, জানালো যাতে যেটা বোঝাই যাচ্ছিল নীলা খুব বড় একটা মহৎ কাজ করে ফেলেছে, যার জন্য ওকে এভাবে উইশ করছে। এবার নীলা এক প্রকার রাগ নিয়ে ওকে বলতে শুরু করলো, কুত্তি, তুই কখনো ভালো হবি না তাই না? আমার চাকরি চলে গেল, আমার খুব কান্না পাচ্ছে, আর তুই আমাকে উইশ করছিস? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর কখনো বয়ফ্রেন্ড জুটবে না। বয়ফ্রেন্ড তো জুটবেই না, কখনো বিয়েই হবে না। শাকচুন্নি কোথাকার। এবার জান্নাত না হেসে পারল না। ও আরো বেশ বুঝতে পারছিল যে নীলা বেশ রেগে গেছে, তাই এভাবে ওকে বকা দিচ্ছে। এবার জান্নাত হাসি মাখা কণ্ঠে বলতে লাগলো, ওকে ওকে, কুল বেবি কুল। চাকরি চলে গেছে, তাতে মন খারাপ করার কি আছে? আর তাছাড়া আমি তোকে আগেই বলেছিলাম তোর ওই চাকরিটা থাকবে না, কারণ তোর বসকে দেখে আমার তেমন একটা সুবিধার মনে হয়নি। কেমন যেন গায়ে পড়া স্বভাবের, কি বিশ্রী লোকটা। আর তুই সেইখানে কিভাবে এতদিন পড়েছিলি? আমি হলে তো প্রথম দিনেই চাকরিটা ছেড়ে চলে দিয়ে আসতাম। হ্যাঁ, তা তো করবেই। তোমার ভালো কোয়ালিফিকেশন আছে, যেটা আমার নেই। যেখানে সেখানে তুমি চাকরিটা পেয়ে যেতে পারো, কিন্তু আমি না। তোমার বাবার টাকা আছে, যেটা তুমি বসে বসে খেতে পারো। কিন্তু আব্বু বলে দিয়েছে, যদি কোনো চাকরি বাকরি না করি তাহলে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে। তাই চাকরিটা আমার খুব প্রয়োজন ছিল, যাতে এত তাড়াতাড়ি আব্বু বিয়েটা না দিয়ে দেয়। তুই এত চাপ নিচ্ছিস কেন? আমি আছি না, আমাকে দেখ, আমি কত রিল্যাক্স মুডে থাকি। হ্যাঁ, সেটাই তো বড় ভয়। জান্নাত বুঝতে পারলো নীলা কি বলতে চাইছে, তাই ও এবার গলা ঝেড়ে বলতে শুরু করলো, যেটা হবার হয়ে গেছে, এখন মন খারাপ করে কোনো লাভ নেই। শোন, কালকে থেকে আমরা দুজনে একসাথে ইন্টারভিউ দেবো, কেমন? দেখবি আমাদের এক অফিসে চাকরি হবে। আর তুই কোনো টেনশন করিস না, আমি আঙ্কেলকে সবটা বুঝিয়ে বলবো, যাতে তোকে বিয়ের জোরে চাপ না দেয়। জান্নাতের মুখ থেকে নীলা এই কথাগুলো শোনার জন্যই ওকে ফোন দিয়েছিল, যে ওকে যাতে জান্নাতকে একটু সান্ত্বনা দেয়। আর শেষ পর্যন্ত সেটাই করলো। এবার নীলা একটু স্বাভাবিক হয়ে তারপর বলতে শুরু করলো, আচ্ছা ঠিক আছে, কিন্তু চাকরি কোথায় খুঁজবো বলতো? এই বাজারে তো একটা চাকরি হওয়া আর সোজা কথা নয়। আর তাছাড়া সরকারি কোনো চাকরি করার যোগ্যতা আমার নেই। যোগ্যতা নেই বললে ভুল হবে। অত টাকা পয়সা তো আব্বু দেবে না বলে দিয়েছে। এত চাপ কেন নিচ্ছিস? আমি বললাম তো আছি আমি। আর সরকারি চাকরি যে করতে হবে তার কোনো মানে আছে? প্রাইভেট কোম্পানিতে চাকরি করব আমরা। আচ্ছা ঠিক আছে। ওরা বেশ কিছুক্ষণ ধরে কথা বললেন। তো তারপর একটা সময় জান্নাত ফোনটা রেখে দেয়। আচ্ছা, এতক্ষণ পরিচয় ছাড়া কথা বলছি, এবার আপনাদের পরিচয়টা দেয়া যাক। ও হচ্ছে লামিয়া আক্তার জান্নাত। সবাই জান্নাত বলেই ডাকে। আব্বু আম্মুর একমাত্র সন্তান। পড়াশোনা শেষ করে একটা জবের জন্য ট্রাই করছে। জবে ট্রাই করছে বললে ভুল হবে, সবটা তো আপনারা জানেনই। আব্বু একজন কলেজ প্রফেসর, আর আম্মু গৃহিণী। আর এতক্ষণ যার সাথে কথা বলছিল, ও হচ্ছে ওর প্রাণপ্রিয় বান্ধবী নীলা। গল্পের নায়িকা হলো জান্নাত।
আর গল্পের হিরোর এন্ট্রি নিতে একটু টাইম লাগবে। সেটা না হয় গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। যাই হোক, নীলার সাথে কথা বলা শেষ করে তারপর খবরের কাগজে চাকরির কয়েকটা বিজ্ঞপ্তি দেখতে লাগলো সে। আর চাকরির কয়েকটা ওয়েবসাইটে বেশ কয়েকটা কোম্পানির পোস্ট দেখলো, কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছিল না। তাই জান্নাত সেটা রেখে দিয়ে অন্য কাজে মন দেয়। পরদিন দুপুরের দিকে জান্নাত ব্যালকনিতে দাঁড়িয়েছিল। ঠিক তখনই ওর ফোনটা বাজতে শুরু করে। ফোনটা হাতে নিয়ে দেখে নীলা কল করেছে। রিসিভ করে কানে দিতে ওর হাসি মাখা কণ্ঠস্বর ভেসে ওঠে। নীলা বলতে শুরু করে, জান্নাত, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? একটা ব্যাংকে চাকরির জন্য লোক নিয়োগ দেবে। সেখানে বেশ কয়েকজন স্টাফ নিবে। তুই কি ওইখানে ইন্টারভিউটা দিবি? আমি কিন্তু এক পাই রাজি আছি বাবা। এত ভালো একটা সুযোগ হাতছাড়া করতে চাই না। জবটা হোক বা না হোক, কিন্তু ট্রাই করতে তো হবে, দোষ নেই। তুই কি ইন্টারভিউ দিতে যাবি? গেলে বল। জান্নাত এবার কিছুক্ষণ ধরে ভাবতে লাগলো। এর আগেও কখনো ব্যাংকারের চাকরির জন্য কখনো ইন্টারভিউ দেয়নি। যেখানে চাকরিতে এসে চাকরি ইন্টারভিউ দিতে গেছে এসব প্রাইভেট কোম্পানিগুলোতে আর বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে। আর সেগুলো তেমন ভালোও লাগেনি। আর কাজের প্রেসারে সেখানে বেশি ছিল। ও সবসময় একটু রিল্যাক্স মুডে থাকতে চায়, তাই চাকরিগুলো ছেড়ে দিয়েছে। জান্নাত বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো। তখন নীলা বলতে লাগলো, ও, বুঝেছি, তুই ইন্টারভিউ দিতে চাচ্ছিস না, তাই তো, সমস্যা নেই। আমার তোকে জানানোর দরকার তাই জানানা। তুই যদি ইন্টারভিউটা দিতে চাস তাহলে আমাকে আজকের মধ্যেই জানাবি। কালকে সকালে কিন্তু ইন্টারভিউটা আমি একটু আগেই জানাতে পারলাম। কথাটা বলি যখন নীলা ফোন কেটে দেবে, ফোন কেটে দিতে যাবে, তখনই জান্নাত বলতে শুরু করে, শোন, আমি ইন্টারভিউ দিতে রাজি। কখন আসতে হবে বল, আর কোথায় আসতে হবে? গুড, তোকে আসতে হবে না, আমি তোকে বাসা থেকে পিক করে নিব, কেমন? আচ্ছা ঠিক আছে। ফোনটা রেখে দিয়ে জান্নাত ব্যালকনিতে দাঁড়ায়। প্রতিবারের ইন্টারভিউ দিতে যাওয়ার আগেই যেমন করে ভাবে তেমনি ভাবতে লাগলো। চাকরিটা কেমন হবে, বস কেমন হবে, অফিসের স্টাফগুলো কেমন হবে, সেটা ভেবেই বিভোর হয়ে যায় সে। তো বেশ কিছুক্ষণ ভেবে তারপর রুমে চলে আসে। কোনো রকম দিন কেটে যায়। পরদিন সকালে জান্নাত খুব ভোরে ওঠে, ফজরের নামাজটা পড়ে, তারপর বেশ কিছুক্ষণ ছাদে গিয়ে হাঁটাহাঁটি করে। ডাইনিং রুমে আসতেই দেখে আম্মু রান্না করছে। জান্নাতের আম্মু জান্নাত ওর আম্মুর পাশে গিয়ে কিছুক্ষণ রান্না করা দেখতে লাগলো। আসলে জান্নাত রান্না করতে চায়, কিন্তু ওর আম্মু ওকে কোনো কাজ করতেই দেয় না, কারণ বড় আদরের মেয়ে তাই। জান্নাত সামান্য একটা দেশলাই জ্বালাতে পারে না, খুব ভয় পায়। বেশ কয়েকবার আম্মুর কাছে রান্না শিখতে চাইলে আম্মুকে শেখায়নি, ওকে শেখায়নি, কারণ ওই সব কষ্টের কাজ কোনোটাই করতে হবে না। আব্বু আম্মু মাঝে মধ্যে ভাবে এই মেয়েকে বিয়ে দিয়ে অন্যের বাসায় পাঠিয়ে দিলে ওরা কিভাবে থাকবে, কারণ জান্নাত ওদের খুব আদরের। ছোট্টবেলা থেকে ওর কোনো আবদারই ওর অপূর্ণ রাখেনি, আর কখনো ওর সাথে রাগী গলায় কথাও বলেনি। জান্নাত একটু জেদি, এইটাই ওর একটা বদ অভ্যাস। জেদ করে, যেটা একবার বলবে সে কাজটা করেই দেখাবে। আব্বু আম্মু ওকে চাকরি করার জন্য বারণ করলেও ও শত বাধা না শুনেও তারপর আবারও চাকরির জন্য ইন্টারভিউ দিতে থাকে। বেশ কয়েকটা চাকরি ছেড়ে দিলে আব্বু আম্মু অনেক রাগারাগি করে। তাই শেষ চাকরি ছেড়ে দেওয়ার পর সেটা আব্বু আম্মুকে জানায়নি, কারণ ওর মন মতো কোথাও চাকরি পাচ্ছে না। জান্নাত বেশ কিছুক্ষণ ওর পাশে দাঁড়িয়ে থেকে তারপর রুমে গিয়ে রেডি হয়ে নিচে এসে দেখে আম্মু রান্না করা শেষ হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করে যখনই বেড়াতে যাবে এর মাঝে নীলা বাসার ভেতরে ঢুকে। তখন নীলাকে দেখে জান্নাত গিয়ে জড়িয়ে ধরে। নীলা ওর আব্বু আম্মুর সাথে কুশল বিনিময় করে দুজনে একটু কথা বলে তারপর বের হয়ে যায়। তারপর একটা রিক্সা করে ইন্টারভিউ দেওয়ার জন্য বের হয়। যাবার সময় জান্নাত নীলাকে প্রশ্ন করে, শোন, যে অফিসে ইন্টারভিউ দিতে যাচ্ছি, অফিসের বসটা কি ইয়াং নাকি মুরব্বী? জান্নাতের মুখে এমন কথা শুনে নীলা এবার ওর দিকে ভ্রু কুঁচকে তাকায়। তখন জান্নাত বলতে শুরু করে, শোন, এই বিষয়টা তোকে আগেই বলা উচিত ছিল। মুরব্বী হলে এখনই বাসায় চলে যাব, আর যদি ইয়াং হয় তাহলে বাজিয়ে দেখতে হবে। কেন, প্রেম করবি নাকি? হ্যাঁ, করতেও পারে। আর তুই তো জানিস, এ পর্যন্ত যে কয়েকটা ছেলে আমার সাথে প্রেম করতে চেয়েছে তাদেরকে বেশ কিছু শর্ত দিয়েছিলাম। ওরা শর্তগুলো পূরণ করতে না পেরে পরদিন আর মুখ দেখায়নি।
কথাগুলো বলেই এবার দুজনে অট্ট হাসিতে ফেটে পড়ল। জান্নাত কলেজ লাইফে বেশ কয়েকটা ছেলেকে অনেক দূর করিয়েছে ওর পেছনে পড়ে থাকার জন্য, যারা পরবর্তীতে আর ওকে ডিস্টার্ব করেনি। ওর তাই ওর লাইফে কোনো প্রেম ভালোবাসা আজ পর্যন্ত আসেনি, আর ভালোবাসার ফুলটা এখনো ফোটেনি। বলতে গেলে তেমন ফিলিংস ওর মধ্যে এখনো জন্ম নেয়নি। দেখা যাক সামনে হিরোর সাথে দেখা হলে সেই ফিলিংসটা হয় কিনা। গল্প করতে করতে ওরা দুজন অফিসের সামনে চলে আসে। রিক্সা থেকে নেমে তারপর ভাড়া দিতেই ওর সামনে দিয়ে তাকিয়ে দেখে বিশাল বড় একটা বিল্ডিং, তৃতীয় তলায় ব্যাংক অর্থাৎ অফিস। দুজনের লিফটে করে তৃতীয় তলায় গিয়ে সামনের দিকে তাকিয়ে নীলা মাথায় হাত দেয়, কারণ সেখানে বসেছিল প্রায় 50 থেকে 60 জন। সবাই চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসছিল। আর এই বাজারে এরকম হচ্ছে যেখানে ইন্টারভিউ দিতে যাবে সব জায়গায় প্রতিযোগিতা, তাই শত শত যুবক যুবতীরা এসে ভিড় করে চাকরির জন্য। যাই হোক, ওরাও গিয়ে ওয়েটিং রুমে বসে। তারপর 5 মিনিট পরে ইন্টারভিউর জন্য একে একে ডাকা হয় সবাইকে। যেই ভেতরে যাচ্ছে 10 থেকে 12 মিনিটের পর বেরিয়ে আসছে। বেশ কয়েকজন হাসি মুখে বের হলেও বেশিরভাগ ছেলে মেয়ে মনটা খারাপ করে বের হচ্ছিল, যেটাতে বোঝাই যাচ্ছিল ওদেরকে সিলেক্ট করা হচ্ছে না। বসে থাকতে থাকতে জান্নাত খুব বোর হচ্ছিল। নীলা সেটা বেশ বুঝতে পারছিল। জান্নাত উঠে গিয়ে বারবার এদিক ওদিক পায়চারি করছিল, কিন্তু নীলা ওকে বারণ করছিল, কারণ ইন্টারভিউ দিতে এসে যদি এভাবেই নিয়মগুলি ভঙ্গ করে তাহলে বাকি দিনগুলোতে কি হবে যদি চাকরিটা হয়। এভাবে দেখতে দেখতে দুপুরটা পার হয়ে গেল, কিন্তু ইন্টারভিউর জন্য ওদের দুজনকে ডাকা হয়নি। এক পর্যায়ে দুপুর যখন পেরিয়ে যাচ্ছিল তখন জান্নাত আর অফিসে থাকতে চাইছিল না, রাগ করেও বাসার দিকে চলে যেতে চাইছিল। তখন নীলা ওকে জোরাজুরি করে আর নানা কথা বলে ভুলিয়ে ভালিয়ে রেখে দেয়। তো 3টার দিকে দেখা গেল আর মাত্র 4 থেকে 5 জন লোক বাকি আছে। যারা বাকি ছিল সবাই মেয়ে। তো শেষ পর্যায়ে একটা মেয়েকে ডাকা হলে সে ভেতরে ভেতরে 15-20 মিনিটের মতো থাকার পর বাইরে আসে। মেয়েটা বাইরে এসে অন্য একটা মেয়েকে বলছিল, জানিস তিথি অফিসের বস কত হ্যান্ডসাম আর সেই লেভেলের কিউট। আমি তো দেখেই ফিদা হয়ে গেছি, মনে হচ্ছিল চকলেট বয়। এত হ্যান্ডসাম আর গুড লুকিং একটা ছেলেকে আমি আগে কখনো দেখিনি। আমি তো দেখেই প্রেমে পড়ে গেছি। তুই প্রেমে পড়ে গিয়েছিস? কি রে, আমি তো প্রথম দেখাতে ভেবেছিলাম ওনাকে একটা কিস করে দেই। ওনার গোলাপি ঠোঁট দুটো দেখে আমার খুব ইচ্ছে করছিল একটা কিস করতে। মেয়ে দুটোর এমন কথাতে জান্নাত ওদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর ভাবে, কি মেয়ে রে বাবা, কি সব বাজে বাজে বলে। এবার ওই মেয়ে দুটোর মধ্যে থেকে আর একটা মেয়ে বলতে শুরু করে, তুই যাই বলিস আর তাই বলিস, এমন হ্যান্ডসাম আর স্মার্ট ছেলে আমি তো আগে কখনো দেখিনি। আমার লাইফে ফার্স্ট। কিন্তু চাকরিটা হলো না, না হলে ওনার সাথেই লাইন মারতাম। এর মাঝে নীলাকে ডাকা হলে নীলা ওকে বলে ভেতরে চলে যায়। আর জান্নাত বসে বসে ওদের কমেন্ট শুনছিল। যতই ওদের কথা শুনছিল জান্নাতের মনে হচ্ছিল ছেলেটাকে একবার দেখা দরকার, কারণ ছেলেটা এত হ্যান্ডসাম আর স্মার্ট, যার কারণে মেয়েগুলো এভাবে ওনার প্রশংসা করছে। আর এতদিন জান্নাত অপেক্ষা করছিল একজন স্টাইলিস্ট স্মার্ট বসের আন্ডারে কাজ করা। তো 15-20 মিনিটের পর নীলা হাসি মুখে বেরিয়ে আসে, আর ওর মেয়েগুলোর মতো সে একই কথা বলে, বস নাকি অনেক সুন্দর, একদম কিউট, হেব্বি হ্যান্ডসাম। নীলা দেখে নাকি প্রথমবার প্রেমে পড়ে গেছে। তো একটু পর ম্যানেজার জান্নাতকে ডেকে যায়। ম্যানেজারের ডাকে জান্নাতের ঘোর কাটে। তখন জান্নাত নীলাকে বলে, তুই থাক, আমি আসছি। আর মানে দেখে আসি বসটা কতটা হ্যান্ডসাম, যাকে তোরা প্রথমবার দেখে প্রেমে পড়ে গেছিস। কথাগুলো বলি জান্নাত ভেতরে চলে যায়। তারপর সালাম দিয়ে ওনাদের অনুমতি নিয়ে ভেতরে গিয়ে ওনাদের সামনে যেতে একটা লোক ওকে বসতে বলে। জান্নাত বসে। সামনের দিকে ওর ফাইলটা এগিয়ে দিয়ে খেয়াল করে তেমন কোনো হ্যান্ডসাম ছেলে ও দেখতে পেল না। তাই জান্নাত ভাবতে লাগলো, একিরে বাবা, নীলা কি তাহলে আমার সব ভুলভাল বললো? এখানে তো দেখছি সব আঙ্কেল একটার সাথে ওদের সাথে এত বর্ণনা মিললো না। তাহলে কি বস চলে গেল নাকি এদের মধ্যে কেউ বস কি ভাবলাম আর কি হলো ধুর। আসলে অফিসের বসের একটা জরুরি কাজ পড়ে যাওয়াতে উনি এর মাঝে বেরিয়ে গেছে।
যেটা জান্নাত খেয়াল করেনি, যার জন্য জান্নাত আর ওনাকে দেখতে পায়নি। জান্নাত বসে বসে কথাগুলো ভাবছিল, তখনই ওকে প্রশ্ন করতে শুরু করে। জান্নাত নিজেকে স্বাভাবিক করে প্রশ্নের উত্তর দিতে থাকে আর ভাবতে থাকে, নীলা যেহেতু চাকরিতে হয়েছে, দেখি আবার হয় কিনা। দুই বান্ধবী যদি একই অফিসে চাকরিটা হয় তাহলে তো আসা যাওয়া একসাথে করা যাবে। কথাগুলো ভেবে জান্নাত ইন্টারভিউ দিতে শুরু করে। ওকে প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই দিচ্ছিল, কারণ জান্নাত আগে বেশ কয়েকটি ইন্টারভিউ দিয়েছে। তাই ইন্টারভিউ প্যানেলে কি কি প্রশ্ন করতে পারে ওসব জানা। তাই এত দ্রুত প্রশ্নগুলোর উত্তর দিয়েছিল, যেটা দেখে ওর সামনে যে তিনজন লোক বসা ছিল তারা বেশ অবাক হচ্ছিল। তারপর জান্নাতের ইন্টারভিউ নেওয়া হলে ম্যানেজার বলে, মিস জান্নাত, আর ইউ সিলেক্ট, আর আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন। কথাটা শুনে জান্নাত বেশ খুশি হয়। এর আগে চাকরিগুলো হয়েছে তাতে এত খুশি হয়নি। জান্নাত জানে না যে ও কেন এত খুশি। তারপর জান্নাত একটা মিষ্টি হাসি দিয়ে ওনাদের বলতে শুরু করে। ধন্যবাদ স্যার। জান্নাত ওদের সাথে আর কিছুক্ষণ কথা বলে, তারপর কেবিন থেকে বেরিয়ে আসে। হাসি মুখে বেরিয়ে আসতে নীলা বুঝতে পারে ওর চাকরিটা হয়ে গেছে। তো জান্নাত এবার নীলার কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে, আমার চাকরিটা হয়ে গেছে। সত্যি? তাহলে আর বলছিটা কি? কিন্তু চাকরি হলেই বা কি, তুই তো আর বেশি দিন কোনো অফিসে চাকরি করতে পারিস না। হয় ছেড়ে দিস, না হয় অফিসের বসের সাথে উল্টাপাল্টা বিহেভ করার জন্য তোকে চাকরি থেকে ছাঁটাই করে দেয়। সমস্যা নেই, এই চাকরিটা আমার অনেক পছন্দ হয়েছে আর সবার ব্যবহার খুব ভালো মনে হলো। এখানে থেকে চাকরিটাই করব। এমন কোনো কাজ করব না যাতে চাকরিটা ছেড়ে যেতে হয়। তুই টেনশন করিস না, আমরা দুজন একসাথেই কাজ করব। ওরা কথা বলতে বলতে অফিস থেকে বেরিয়ে যায়। তারপর দুজনে একটা রিক্সা করে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। জান্নাতের বাসাটা নীলার বাসায় যাওয়ার পথে। তাই নীলা জান্নাতকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে চলে যায়। জান্নাত বাসায় ঢুকে আম্মুকে ওর চাকরির বিষয়টা জানালে ওরা খুব খুশি হয় আর আম্মুকে বলে, দেখো মামুনি, চাকরিটা পেয়েছো, আমরা তাতে অনেক খুশি হয়েছি। কিন্তু এই চাকরিটা আবার ছেড়ে দিও না। তুমি চাকরি করবে বলে তোমার আব্বু তোমাকে বারণ করলে তুমি সেটা শোনোনি। তুমি আমাদের একমাত্র মেয়ে, তাই তোমার উপর আমার রাগ করে থাকতে পারি না। কিন্তু তুমি এরকম বারবার চাকরি ছেড়ে দিলে তোমার আব্বু কিন্তু খুব রাগ করবে, আর রেগে গিয়ে কিন্তু তোমার বিয়েটা দিয়ে দিতে পারে, যেটা তুমি এত তাড়াতাড়ি করতে চাচ্ছ না। আর তুমি নিজের পায়ে দাঁড়াতে চাও, সেটা তোমার আব্বু তোমাকে বিয়ের জন্য চাপ দেয় না। তুমি কিন্তু চাকরিটা ভুলেও ছাড়বে না, তাহলে কিন্তু তোমার আব্বু রেগে যাবে, আর রেগে গেলে আমি ওনাকে বোঝাতে পারবো না, তখন তোমারই লস হবে। তাই তাই যা করবে ভেবেচিন্তে করো। এরপর কিন্তু আমি আর তোমার আব্বুকে বোঝাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি আর চাকরিটা ছাড়বো না। আর তাছাড়া অফিসে ইন্টারভিউ দেওয়ার সময় আমার মনে হয়েছে ওরা খুব ভালো হবে। আর তাছাড়া নীলারও আর চাকরিটাও হয়েছে, মানে তা দুজনে একসাথে যেতে আসতে পারবো দুজন। আর সময়টাও বেশ ভালো কাটবে। আর চেষ্টা করবো চাকরিটা না ছাড়ার জন্য। আর কথাটা বলেই জান্নাত থেমে যায়। জান্নাতের খুব করে ওদের বসকে দেখতে ইচ্ছা হচ্ছিল। নীলার মুখে আর ওই মেয়েগুলোকে বসের এমন প্রশংসা শুনে ওর খুব করে বসকে দেখতে ইচ্ছা হচ্ছিল। আর ভাবছিল ছেলেটা কতটা কিউট আর হ্যান্ডসাম হতে পারে, যেটা দেখে ওরা এভাবে প্রশংসা করছিল। তাই জান্নাতের আম্মুকে ওই ছেলেটার বিষয়ে, অর্থাৎ অফিসের বসের বিষয়ে বলতে চাচ্ছিল। তাই তৎক্ষণাৎ সেটা বলতে গিয়ে থেমে যায়। এবার আম্মুকে জিজ্ঞেস করে, আর কি? না আম্মু কিছু না। আচ্ছা শোনো না, আম্মু বাসায় ফেরেনি? না, ফেরেনি। এই তো কিছুক্ষণ ফিরে যাবে। তুমি রুমে যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। জান্নাত ওর আম্মুর সাথে কথা বলা শেষ করে তারপর রুমে চলে আসে। এসে ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দেয়। লম্বা একটা শাওয়ার নিয়ে তারপর টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে। তারপর আয়নার সামনে গিয়ে চুল মুছতে মুছতে বারবার নিজের মুখের দিকে তাকাচ্ছিল সে। জান্নাত বুঝতে পারছিল ওর মুখে একটা চিন্তার ভাঁজ। যখন শুনেছে ওদের বস নাকি অনেক হ্যান্ডসাম আর গুড লুকিং টাইপের, তারপর থেকে ওনাকে নিয়ে ভাবতে শুরু করেছে সে। এবার জান্নাত নিজেই বলতে শুরু করলো, আচ্ছা জান্নাত, ওই ছেলেটা বিষয়ে তোর এত জানার আগ্রহ কেন বলতো? তুই কি আবার ওনার প্রশংসার প্রেমে পড়ে গেলি নাকি? এসব কি করে হতে পারে যে কেউ একজন কাউকে না দেখে এইভাবে ভালোবাসতে পারে? সেটা তো আমার জানা ছিল না।
আর এরকম অদ্ভুত ধরনের পছন্দ করাকে সবাই পাগলের উপহাস বলবে। আগে ওনাকে দেখতে হবে, তারপর সব ঠিক হবে। তার আগে এসব অ্যাডভান্স কিছু ভাবাটা ঠিক হবে না, তাহলে সবাই আমায় পাগল ভাববে। জান্নাত শুকনো কাপড় পরে নিয়ে ওর বিছানায় শুয়ে কিছুক্ষণ বসের কথা ভাবতে থাকে। জান্নাত না চাইতেও ওর বসের কথা ভাবছিল আর বোঝার চেষ্টা করছিল উনি কেমন হতে পারে, ওনার মুখটা কেমন হতে পারে, চুলগুলো কেমন হতে পারে, সেটা নিয়ে বেশ ভাবছিল। আর মনের মধ্যে অজান্তে একটা ছবি আঁকার চেষ্টা করছিল সে। যতবারই ভাবছিল ততবারই ওর মনে হচ্ছিল যে ও একটু অ্যাডভান্স ভেবে ফেলছে। আর পরক্ষণে ও ভাবনা বাদ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই পারছিল না। রাতে আব্বু বাসায় আসছে, জান্নাত আব্বুর সাথে দেখা করে। ওর চাকরির বিষয়টা বললে আব্বু ওকে বলে, দেখো আম্মু, তোমার চাকরিটা হয়েছে তার জন্য আমি অনেক হ্যাপি। আমি চাই তুমি এই চাকরিটা মন দিয়ে করো, আর এটা ছেড়ে এসো না, তাহলে কিন্তু আমি খুব রাগ করব। ঠিক আছে আব্বু। আব্বু বেশ কিছুক্ষণ ধরে জান্নাতকে চাকরিটা না ছাড়ার জন্য বলল আর বোঝালো। একটু পর রান্না হলে আম্মু ওদের খেতে ডাকে। তিনজনে মিলে ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া শেষ করে। খাওয়া দাওয়া শেষ করে জান্নাত রুমে চলে যায়। এর মাঝে নীলা আবারও ফোন দিলে ও বেশ কিছুক্ষণ নীলার সাথে কথা বলে। তারপর কালকে অফিস থাকাতে খুব তাড়াতাড়ি ঘুমানোর জন্য শুয়ে পড়ে বিছানায়। বিছানায় শুতেই জান্নাতের আবারও ওদের বসের কথা মনে পড়তে থাকে, যার জন্য ঘুমাতেই পারছিল না। বারবার বসের কথা ভাবছিল, কিন্তু লোকটা কেমন হতে পারে ও একবারও ওনাকে দেখেনি, শুধু নীলা আর ওই মেয়েগুলোর মুখে শুনেছে। অনেক চেষ্টা আর প্রচেষ্টার পর জান্নাত ঘুমাতে পারে। তো সকালবেলা ফোনের অ্যালার্মে ঘুম ভেঙে গেলে উঠে নামাজটা পড়ে কিছুক্ষণ পায়চারি করে ও। একটু পর রুমে এসে তারপর রেডি হয়ে নিয়ে নিচে এসে খেয়ে বেরিয়ে পড়ে। এর মাঝে নীলা জান্নাতকে ফোন দিয়ে বাসার সামনে দাঁড়াতে বলে। 5 মিনিটে বাসার সামনে অপেক্ষা করতেই নীলা এসে ওকে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসের সামনে যেতেই রিক্সা থেকে নেমে তারপর ওরা লিফটের সামনে যায়। 3য় তলায় ওদের অফিস রুম। সেখানে যাওয়ায় লিফটের কাছে আসতেই দেখে লিফটটা অনেক ওপরে, তাই ওরা দাঁড়িয়ে না থেকে অফিসের সময় হয়ে যাওয়াতে সিঁড়ি দিয়ে হেঁটে ওপরের দিকে যেতে শুরু করে। জান্নাত আর নীলা কথা বলছিল আর ওপরের দিকে যাচ্ছিল। 3য় তলায় আসতেই ওদের মনে পড়ে যে ওদের কার কোনটা কেবিন, সেটা তো ওরা জানে না। তাই জানার জন্য ওরা যখনই ম্যানেজারের রুমের দিকে যাবে তখনই হঠাৎ করে একটা ছেলের সাথে জান্নাতের ধাক্কা লাগে। ওরা পড়ে যেতে গেলে চোখ দুটো বন্ধ করে নেয় তৎক্ষণাৎ। যে ব্যক্তির সাথে ধাক্কা লাগে সেই ব্যক্তি ওকে ধরে ফেলে, আর সেই ছেলেটা জান্নাতের কোমর জড়িয়ে ধরে ওকে ধরে ফেলে। যখনই ছেলেটা হাত জান্নাতের কোমরে যায় তখন ও কেমন যেন একটু কেঁপে ওঠে আর পড়ে যাওয়া ভেবে চোখ দুটো বন্ধ করে নেয় সে। জান্নাত ছেলেটার শার্টের কলার আঁকড়ে ধরে চোখ বন্ধ করে ফেলল, আর ছেলেটা ওর দিকে একটা মায়াবী দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলেটা জান্নাতের দিকে তাকিয়ে খেয়াল করছে জান্নাতের মুখে অদ্ভুত ধরনের একটা মায়া আছে, আর তৎক্ষণাৎ ও পড়ে যাবে ভেবে ওর মুখে কেমন যেন একটা ভয়ের ছাপ এসে পড়েছে, যেটাতে ওর চেহারাটা আরও সুন্দর করে তুলেছে। জান্নাতের গোল গাল মুখে, ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল, চোখগুলো বন্ধ। ওর চোখগুলো বন্ধ করে থাকায় সেটা দেখা যাচ্ছে না, আর ঠোঁট দুটো এতটাই গোলাপি ভয়ে সেটা কাঁপছিল, আর যেটাতে ছেলেটাকে ওর আরও কাছে টানছিল। জান্নাতের নাকের উপরে বিন্দু বিন্দু ঘাম জমেছিল, যেটাতে ছেলেটার মনে হচ্ছিল ওর নাকে একটা কামড় বসিয়ে দিতে, কিন্তু ভাবনার ছেদ ঘটে এবার নীলার ডাকে। এই যে মিস্টার, আমার বান্ধবীকে ধাক্কা মেরে তো ফেলে দিয়েছিলেন, এখন ওকে দেখা হয়ে গেলে ছেড়ে দিন। কথাটা বলতেই এবার জান্নাত চোখ খোলে আর দেখে একটা ছেলে ওকে কোমর জড়িয়ে ধরে আছে। তো জান্নাত এবার সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলে ছেলেটা ওকে ছেড়ে দেয়, আর ছেলেটা ওকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, সরি আমি দেখতে পাইনি। আর আপনি তো একটু দেখে শুনে চলতে পারেন, এভাবে না দেখে চললে তো ধাক্কা লাগবে। আমরা যেভাবেই চলি না কেন, আপনার চোখটা কি কানা নাকি? আপনি দেখে চলতে পারেন না? এবার জান্নাত আর কিছু বলতে যাবে তার আগেই ছেলেটার দিকে ও ভালো করে খেয়াল করে। দেখলো ছেলেটা কেমন অদ্ভুত ধরনের পোশাক পরে আছে, যেটাতে মনে হচ্ছে ও অফিসের পিয়ন। তাছাড়াও ছেলেটার কেমন যেন একটা স্মার্ট দেখতে। পিয়নের ড্রেস পরে থাকলেও ওকে দেখতে বেশ ভালোই লাগছিল। লম্বা ফর্সা চেহারা আর মুখে একটা অদ্ভুত রকমের হাসি।
মুখ ভর্তি দাড়ি, গোলাপি ঠোঁট আর চুলগুলো স্টাইল করে কাটা, যেটাতে দেখে মনে হচ্ছিল না ও অফিসের পিয়ন। জান্নাত বলতে শুরু করে, এই যে আপনি আমাকে এইভাবে ধাক্কা মারলেন কেন? আর একটু হলেই তো আমার কোমরটা ভেঙে যাচ্ছিল। জান্নাতের এমন মিষ্টি কণ্ঠ শুনে ছেলেটা এবার ভাবনার জগতে ডুবে যায়। ও তৎক্ষণাৎ নিজের থেকে নিজেকে হারিয়ে ফেলে জান্নাতের কণ্ঠটা এতটাই সুন্দর, যেটা শুনে ছেলেটা নিজের মধ্যেই থাকে না। তো জান্নাত আবারও বলতে শুরু করে, এই যে মিস্টার, আমি আপনাকে কিছু বলছি, কি আপনি? আমি অফিসের। কথাটা বলি ছেলেটা থেমে গেল, তারপর ভাবতে লাগলো, ওদের যদি আমি সত্যিটা বলে দেই তাহলে অফিসে কি হচ্ছে সেটা ভালোভাবে বুঝতে পারবো না। কথাগুলো ভেবে এবার ছেলেটা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে রইল। তারপরে যখনই জান্নাতের মতো নীলা ওকে আবারও প্রশ্ন করলো, তখন ছেলেটা আবারও বলতে শুরু করলো। আমি অফিসের পিয়ন। জান্নাত যেটা ভেবেছিল সেটাই হয়েছে। জান্নাত ছেলেটাকে আর কিছু বলল না, ভাবলো ছেলেটা অফিসের পিয়ন, ওকে বকা দেওয়া ঠিক হবে না। কথাগুলো ভেবে জান্নাত আর ছেলেটাকে কিছু বলল না। তারপর দুজনে মিলে ম্যানেজারের রুমে চলে গেল, আর ছেলেটা এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে রইল। দুজনে ম্যানেজারের কেবিনের সামনে গিয়ে জান্নাত বলে, মে আই কামিং স্যার? ইয়েস, কামিন। জান্নাত আর নীলা দুজনকে ম্যানেজারের সামনে যেতেই ম্যানেজার ওদের বসতে বলল। জান্নাত নীলা দুজন দুটো চেয়ার টেনে বসতে এবার ম্যানেজার বলতে শুরু করলো। আপনি জান্নাত আর আপনি নীলা, তাই তো? দুজনে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল, আর নীলা বলতে শুরু করলো, স্যার, আমাদের কেবিনগুলো একটু দেখিয়ে দিলে আমরা গিয়ে কাজ শুরু করতে পারতাম। হ্যাঁ, সেটা তো করবেনই, কিন্তু তার আগে আপনাদের বসের সাথে দেখা করতে হবে। বসের পারমিশন না নিয়ে আমি আপনাদের অফিসের কোনো কাজ করতে দিতে পারি না। যদি কোনো ভুল হয় তাহলে উনি আমাকে খুব বকাঝকা করবেন আর রাগারাগি করবেন। আচ্ছা ঠিক আছে। কথাটা বলা শেষ করে এবার ম্যানেজার অফিসের ল্যান্ডলাইন থেকে বসের নাম্বারে ফোন দিল। অন্যদিকে জান্নাত যাওয়ার পরে সেই ছেলেটা ওদের দিকে তাকিয়েছিল। ছেলেটা ভাবছিল, একটা মেয়ে এতটা সুন্দর হতে পারে কি করে? এই মেয়েটাকে না দেখলে সেটা বুঝতেই পারতাম না। কেমন যেন অদ্ভুত রকমের একটা মায়া আছে ওর মধ্যে, যেটা আমাকে বেশ করে ওর কাছে টানছিল। জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু ওর মতো এক পিসও দেখিনি। প্রথম দেখাতে ওর প্রেমে পড়ে গেছে। শি ইজ লুকিং সো হট। কথাগুলো ভেবে এই ছেলেটার মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। এর মাঝে ওর ফোনটা বেজে উঠলে পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে বলে, ম্যানেজার সাহেব বলুন। স্যার, মিস জান্নাত আর নীলা তো চলে আসছে। আমি কি ওদের আপনাদের কেবিনে পাঠিয়ে দেব? একটু আগে যে মেয়ে দুটো আপনার কেবিনে ঢুকলো তাদের কথা বলছেন? জি স্যার, আমি কি ওদের পাঠিয়ে দেব? ম্যানেজারের কথা এবার ঈশান ভাবতে লাগলো, জান্নাত কোনটা হতে পারে? আর যে মেয়েটা দেখে একদম জান্নাতের হুরের মতো লাগলো, ওই মেয়েটা নয় তো, যার সাথে ধাক্কা খেতে প্রেমে পড়ে গেল? হ্যাঁ, ওই হবে। ওর মন বলছে। কথাগুলো ভেবে এবার ছেলেটা ম্যানেজারকে ওদের পাঠিয়ে দেওয়ার কথা বলতে গিয়েও থেমে যায়, আর পরক্ষণেই ভাবে, প্রথম দেখাতে যখন জান্নাতের প্রেম পড়ে গেছে, তাহলে ওকে যদি আমি অফিসের বস হয়ে প্রপোজ করি, তাহলে জান্নাত কেন যে কেউ অ্যাকসেপ্ট করে নেবে। আর জীবনে তো অনেক প্রপোজ পেয়েছে, কিন্তু কোনোটা অ্যাকসেপ্ট করিনি, কারণ তাদের কাউকে আমার ভালো লাগেনি। আজকে প্রথম কোনো মেয়েকে ভালো লাগলো। আর অফিসের বস যদি কোনো স্টাফের সাথে প্রেম করতে চায়, সেটা চাকরি বাঁচাতে হলেও আর নিজের স্বার্থের জন্য হলেও সেটা মেনে নিতে বাধ্য হবে। আর একইভাবে অফিসের পিয়ন যদি স্টাফের সাথে প্রেম করতে চায়, তাহলে এত সহজে সেটা কেউ মেনে নেবে না। কথাগুলো ভেবে ছেলেটা ওর নিজের দিকে তাকায়, আর দেখে পরনে ওর একটা পিয়নের পোশাক, যার জন্য মনে হচ্ছে ও পিয়ন। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন এই ছেলেটাকে। হ্যাঁ, উনি হচ্ছে গল্পের হিরো ঈশান আহমেদ অনিক। ঈশান বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা অনেক বড় বিজনেসম্যান। ঈশান নিজে কিছু করার জন্য একটা ব্যাংকের নতুন শাখা খুলেছে, যেটাতে বেশ কিছুদিন ধরে কিছু সমস্যা দেখা দিয়েছে। তার জন্য ঈশান অফিসের বসের পোশাকে নয়, পিয়ন সেজে আসছে, যেটা দেখে নীলাও ওকে চিনতে পারেনি। নীলা ওকে আগের দিন অফিসের বসের পোশাকে দেখেছিল, আর ঈশান আজকে এমন একটা রূপে আসছে যেটাতে বোঝা যাচ্ছিল না যে ও অফিসের বস। ঈশান ম্যানেজারকে বলে দিয়েছে যে ও বেশ কয়েকদিন পিয়নের চাকরিটা করবে, যেটাতে ও বুঝতে পারবে অফিসে কারা এরকম গন্ডগোল পাকাচ্ছে। অফিসে বেশ কিছু অসুবিধার কারণে, সমস্যার কারণে ঈশানের এমন সাজা।
কথাগুলো ভেবে এবার ঈশান ম্যানেজারকে উদ্দেশ্য করে বলে, দেখুন ম্যানেজার সাহেব, আমি তো আপনাকে বলেছি আমি বেশ কয়েকদিন অফিসের পিয়নের চাকরিটা করব। আর কাউকে বুঝতে দেবেন না যে আমি অফিসের বস। তাই সময় অসময়ে আমাকে ফোন দিবেন না। আমি যখন ওনাদেরকে আমার কাছে নিয়ে আসতে বলবো তখন আনবেন। এখন আপনি ওনাদের কাজগুলো বুঝিয়ে দিন। আমি আপাতত অফিসে আছি, ওনাদের বলবেন না যে আমি ওনাদের বস। আমি দেখতে চাই কে কেমন কাজ করে আমি অফিসে উপস্থিত না থাকার পর। ওকে স্যার। ম্যানেজার কথাটা বলেই এবার নীলা আর জান্নাতের দিকে তাকিয়ে তারপর বলতে শুরু করে, আসলে বসের একটা কাজ পড়ে গেছে, তাই ওনাকে বেরিয়ে যেতে হয়েছে। আমি আপনাদের কাজগুলো বুঝিয়ে দিচ্ছি। কথাটা বলেই এবার ম্যানেজার পিয়নকে ডাকলেন। এবার ঈশান দরজা ঠেলে অনুমতি নিয়ে ভেতরে ঢুকে। ভেতরে ঢুকতেই জান্নাত নীলা খেয়াল করে তখনকার সেই ছেলেটা ওদের পিছনে দাঁড়িয়ে আছে। তাতে ওরা অবাক হলো না, কারণ ওরা জানে ছেলেটা অফিসের পিয়ন। এবার ম্যানেজার ঈশানকে বলে দেয় ওদের কেবিনটা দেখিয়ে দেওয়ার জন্য। নীলা আর জান্নাত উঠে বাইরে চলে আসতে গেলে এবার ম্যানেজার বলতে শুরু করে, মিস জান্নাত আপনার কেবিনটা 4 তলাতে, আর মিস নীলা আপনার কেবিনটা 3য় তলাতে। কাজ করবেন পিয়ন সাহেব, আপনি ওনাদের কেবিনগুলো দেখিয়ে দিন। জান্নাত আর নীলা ওদের কেবিন আলাদা শুনে ওদের দুজনের মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। তখন জান্নাত আর নীলা কোনো কথা বলছে না, দুজন দুজনের দিকে তাকাতে লাগলো। এর মাঝে ঈশান বলল, জি স্যার। ম্যাডাম, আপনারা আমার সাথে আসুন। কথাটা বলি এবার ঈশান বাইরে বেরিয়ে গেল। তখন নীলা আর জান্নাতও বেরিয়ে গেল। একটু পর ঈশান একটা কেবিনের সামনে এসে থেমে তারপর নীলাকে উদ্দেশ্য করে বলে, ম্যাডাম, আপনাদের মধ্যে কে নীলা ম্যাডাম? আমি তো চিনি না। এটা নীলা ম্যাডামের কেবিন। কথাটা বলতে এবার নীলা জান্নাতের দিকে তাকিয়ে ওকে বলল, দোস্ত একসাথে কাজ করা হলো না রে। মন খারাপ করিস না, তাতে কি হয়েছে? আমরা তো একই অফিসে আছি, তাই না? যাওয়ার সময় আর আসার সময় তো আমাদের রোজই দেখা হবে। তুই মন খারাপ করিস না তো। নীলা কেবিনের ভেতর ঢুকে গেল। তারপর ঈশান বুঝতে পারল ওর সামনে যে আছে সেটাই জান্নাত। তখন ঈশান জান্নাতকে উদ্দেশ্য করে বলল, জান্নাত ম্যাডাম, আপনি আমার সাথে আসুন। কথাটা বলেই এবার ঈশান সিঁড়ির দিকে হাঁটতে লাগলো আর জান্নাতও ওর পেছন পেছন গেল। জান্নাত ভাবছিল, যা বাবা, অফিসে আসলাম কিন্তু বসকে একবারের জন্যও দেখতে পেলাম না। ওনার কি এত কাজ পড়ে যায় যে ওনাকে বারবার চলে যেতে হয়? তাহলে কি আমি ওনাকে দেখতে পাবো না? এসব কি ভাবছি? ওনাকে তো একদিন না একদিন দেখতে পাবোই। আর তাছাড়া এই অফিসটা ওনার, সো ওনার সাথে কখনো না কখনো তো দেখা হবেই। কথাগুলো ভাবতে ভাবতে ঈশান আর জান্নাত ওর কেবিনের সামনে চলে আসলো। ঈশান ওকে কেবিনটা দেখিয়ে দিয়ে তারপর চলে যায়। আর চলে যাওয়ার সময় যখন জান্নাত কেবিনের ভিতরে ঢুকতে যাবে তখনই ঈশান পিছন দিকে ঘুরে বলতে শুরু করে, ম্যাডাম, আপনার যদি কিছু লাগে তাহলে আমাকে বলবেন। কথাটা বলতে জান্নাত এবার ঈশানের দিকে তাকাতে একটা মিষ্টি হাসি দিয়ে তারপর চলে গেল। জান্নাত বেশ ভাবছিল, ছেলেটাকে দেখে মনে হয় না ও অফিসের পিয়ন। কেমন যেন একটা গুড লুকিং হ্যান্ডসাম ভাব আছে ওর মধ্যে। ও যদি আমাদের অফিসের বস হতো তাহলে তো আমি নিশ্চিত ওর সাথে প্রেম করতাম। কেন যে অফিসের বস হলো না, ধুর, ভাল লাগে না। অফিসের বসের যে প্রশংসা আমি শুনেছি তাতে ওনার প্রতি যে একটু একটু করে দুর্বল হতে শুরু করেছি সেটা আমি কালকের পর থেকে বেশ ভালো বুঝতে পারছি। কারণ এর আগে কখনো আমার ভেতর এমন ফিলিংস হয়নি, কিন্তু ওনাকে দেখতে পারলাম না। ওনাকে দেখার জন্যে আমার যে খুব অধীর আগ্রহে আছি, আমি অপেক্ষা করে আছি। লোকটা কি বোঝে না যে আমি ওনাকে দেখতে চাইছি? এইসব কথাগুলো জান্নাত নিজে নিজে ভাবছিল। তারপর বেশ কিছুক্ষণ কেবিনের সামনে দাঁড়িয়ে কথাগুলো ভেবে যখন ভাবনার ছেদ ঘটে কেবিনের ভিতরে ঢুকে কেবিনটা ভালো করে দেখে কাজ করতে শুরু করে সে। এভাবেই দেখতে দেখতে 2-3টা দিন কেটে গেল। আর জান্নাতের অফিসটা ভালো লাগতেও আর তেমন উল্টোপাল্টা কাজ করেনি, তাই আর চাকরিটা ছেড়ে দেওয়ার কোনো মানেই হয় না। জান্নাত নীলার সাথে সকালে অফিসে চলে যায় আর বিকালের দিকে দুজনে একসাথে বাসায় ফিরে। বাসায় ফেরার সময় নীলা প্রতিদিন ওদের অফিসের বসের প্রশংসা করে আর বলে, বস এরকম, বস ওরকম, দেখতে খুব হ্যান্ডসাম, গুড লুকিং, একদম চকলেট বয়। জান্নাতের বেশ করে ইচ্ছা করে ওকে দেখার জন্য, কিন্তু ঈশান জান্নাতের সামনেই আসছে না। ঈশান চাচ্ছে জান্নাত ওকে এই অবস্থাতেই ভালোবাসুক, ওর উজ্জ্বল কেরিয়ার দেখে নয়। জান্নাতের মাঝে একটা জিনিস খেয়াল করেছে,
যে সময় অসময় ওদের পিয়ন ওর কাছে আসার চেষ্টা করে আর ওর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু জান্নাত ওকে পিয়ন ভেবেই তেমন পাত্তা দেয় না। ঈশান জান্নাতের সাথে বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করলে জান্নাত ওকে পিয়ন ভেবে এড়িয়ে গেছে। সেদিন রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে ঈশান জান্নাতের দিকে তাকিয়ে বলছিল, এই মিষ্টি মেয়ে, তুমি তো সুন্দর কেন বলো তো? প্রথম দেখাতে তুমি আমাকে তোমার প্রেমে পাগল করে ফেলেছ। কি আছে তোমার মধ্যে বলো না? অনেক মেয়ে দেখেছে, তোমার মতো একজনকে আমার মনে জায়গা করে নিতে পারেনি। তোমাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি জানি না তুমি আমাকে ভালোবাসবে কি না। আমি তো তোমাকে খুব করে নিজের করে পেতে চাই। আমার যে খুব ইচ্ছে করে তোমাকে তোমার সামনে হাঁটু গেড়ে বসে তোমাকে প্রপোজ করি, কিন্তু সেটা পারছি না। আমি দেখতে চাই তুমি আমাকে অফিসের বস হিসেবে নয়, আমাকে অফিসের পিয়ন হিসেবে ভালোবাসো, কিন্তু সেটা কি হবে? ঈশান আবার পরক্ষণেই ভাবে, আমি তো দেখতে এতটাও খারাপ নয় যেটাতে জান্নাত আমাকে ভালোবাসবে না। আর তাছাড়া আমি আমার ভালোবাসা দিয়ে ওকে নিজের করে নেব। আমি ওকে সত্যিকারে ভালোবাসি, নিজের করে পেতে চাই। অন্যদিকে জান্নাত ভাবতে থাকে ওদের বস অর্থাৎ ঈশানের কথা। এখনো পর্যন্ত একটা সপ্তাহ কেটে গেছে, কিন্তু জান্নাত ওকে একটা বারও দেখতে পায়নি। আর জান্নাত খেয়াল করছে সময় অসময় ওদের পিয়নটা ওর সাথে কথা বলার চেষ্টা করে, কেমন যেন ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জান্নাত বোঝার চেষ্টা করে ওদের পিয়ন ওর দিকে এমনভাবে কেন তাকিয়ে থাকে। আবার ভাবে, হয়তো আমি বলে এমনভাবে তাকিয়ে থাকে, কত ছেলেই তো আমার দিকে তাকিয়ে থাকে। তাছাড়া অফিসে যত ছেলে আছে সবাই ওর দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। পরদিন জান্নাত অফিসে গিয়ে দেখতে পায় ওর টেবিলের ওপর একটা লাল গোলাপের তোড়া রাখা, যেটা দেখে জান্নাত বেশ অবাক হয়, কারণ এর 7 দিনে এমনটা হয়নি। কেই বা রাখলো? কথাগুলো ভেবে জান্নাতের ফুলের তোড়াটা হাতে নিয়ে তারপর ফুলের গন্ধটা নিয়ে আবারও পাশে রেখে দিয়ে চেয়ারটাতে বসে কাজ করতে শুরু করে। অন্যদিকে ওর কেবিন থেকে একটু দূরে দাঁড়িয়েছিল ঈশান, আর ফুলগুলো ঈশানই রেখেছিল। বুঝতে চাইছিল ওর ভালোবাসার মানুষটা কোন ধরনের ফুল পছন্দ করে, গোলাপ নাকি অন্য কিছু। আর ঈশান ম্যানেজার থেকে জান্নাতের সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করেছে, যে জান্নাত কী ধরনের ফুল পছন্দ করে আর কি কি ওর বেশি পছন্দ অপছন্দ, এসব জেনে তারপর সেটাই করবে। এতে ওকে ইমপ্রেস করতে সুবিধা হবে। ঈশান এই প্রথম কোনো মেয়ের প্রেমে পড়েছে। ঈশান খুব করে চাইছিল জান্নাত ওকে ভালোবাসুক, আর জান্নাত যখন ওকে নিয়ে ভাববে তখনই ওর প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হবে, কারণ ভাবনা থেকেই তো ভালোবাসাটা সৃষ্টি হয়। জান্নাত যখন ফুলগুলো ওর এক পাশে রেখে দিয়ে কাজ করতে শুরু করে তখন ঈশান ভাবে, যা, শুরুতে প্রেমে বাধা। লাল গোলাপ পছন্দ নয়, সমস্যা নেই, আমি কালকে তোমার জন্য লাল গোলাপ আনবো। অফিস শেষ করে বাসার যাওয়ার পথে নীলা বলছিল, জান্নাত আমার না বসকে অনেক পছন্দ হয়, কি করবো বলতো? নীলার কথায় জান্নাত ভাবতে শুরু করে, আমি তো আমাদের বসকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি। তাহলে কি নীলাকে বসের থেকে দূরে দূরে থাকতে বলবো? ও আমার বেস্ট ফ্রেন্ড, আমি বললেও এটা অবশ্যই শুনবে। কিন্তু আমি তো ওনাকে এখনো পর্যন্ত দেখিনি। তাছাড়া বস কেমন হবে সেটাও তো জানি না। সবার মুখে প্রশংসা শুনেছি, কিন্তু উনি কেন আমার সামনে আসছে না? নাকি আমি আম, আমি যখন অফিসে থাকি তখন উনি অফিসে থাকে না? কিন্তু নীলা যেভাবে কথাগুলো বলছে তাতে তো মনে হচ্ছে না আমি অফিসে থাকাকালীন সময় বস অফিসে থাকে না। কিন্তু কেন যে ওনার সাথে আমার দেখা হয় না সেটা তো বুঝতে পারছি না আমি। জান্নাতকে ভাবনায় বিভোর থাকতে দেখে নীলা ওকে প্রশ্ন করতে শুরু করে, জান্নাতে তো কি ভাবছিস বলতো? না কিছু না। আচ্ছা, আমাদের বসের নামটা কি বলতো? এ বাবা, কেন তুই জানিস না? জানবো কি করে? আর তাছাড়া ওনার সাথে তো আমার একদিনও দেখা হয়নি। উনি বোধহয় আমার থেকে লুকোচুরি খেলছে, তাই আমার সামনেও আসে না। দেখবে কি করে? ওনার কেবিন তো 3rd ফ্লোরে, আর তোর 4th ছাড়া আমি ওনাকে মাত্র 2 দিন দেখেছি অফিসে জয়েন করার পর থেকে। তাছাড়া অনেক বিজি মানুষ, তাই তো ওনাকে দেখিস না। হ্যাঁ, হবে হয়তো। আচ্ছা, বলি না তো বসের নামটা কি? ঈশান, ঈশান আহমেদ অনিক। সো কিউট নেই। নামের ভেতর কেমন একটা কিউটনেস ভাব আছে। তাহলে দেখতে কতটা সুন্দর হবে। জান্নাতের ভিতরে একটা ভালো লাগা কাজ করছিল। কথা বলতে বলতে ওরা বাসার সামনে চলে আসে। তারপর জান্নাতকে নামিয়ে দিয়ে নীলা বাসায় চলে যায়। এভাবে পরের দিন ঈশান একটা কালো গোলাপের তোড়া এনে ওর সাথে কিছু চকলেট জান্নাত
টেবিলের ওপর রেখে জান্নাত অফিসে আসার আগে সরে যায় সে। ও কেবিনে আসতেই দেখতে পায় আগের দিনের মতো আর কিছু ক্যাডবেরি চকলেট আর কিছু কালো গোলাপ। চকলেটগুলো ওর খুব পছন্দের। জান্নাত একটা মুচকি হাসি দিয়ে তারপর আগের দিনের মতো আবারও ফুলগুলো পাশে রেখে দেয়। আর ঈশান বুঝতে পারে ফুলগুলো আজকেও পছন্দ হয়নি। চকলেটগুলো থেকে একটা নিয়ে খেতে শুরু করে আর ভাবছিল, কে আমার সাথে এভাবে লুকোচুরি করছে বুঝতেই তো পারছি না। কালকে একবার লাল গোলাপ থেকে গেল, আজকে আবার কালো গোলাপ রেখে গেল, কিন্তু আমার পছন্দের সাদা গোলাপটা তো একবারও রাখলো না। আর কেই বা এমন করছে? তাহলে কি যে আমার দিকে প্রতিদিন তাকিয়ে থাকে সে নয় তো? এসব কি ভাবছি? আর আমার ও কেন করবে? কথাগুলো ভেবে জান্নাত এবার আশেপাশে তাকায়। তখন ঈশান আড়ালে লুকিয়ে পড়ে, কারণ জান্নাতের কেবিন থেকে দাঁড়িয়ে অফিসের আশেপাশে দেখা যায়। ঈশান তারপর একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। পরদিন সাদা গোলাপ আর কাঁচের চুড়ি এনে জান্নাতের টেবিলের উপর রাখে, যে চুড়িগুলো ওর খুব পছন্দের। জান্নাত কেবিনে ঢুকতে আড়ালে লুকিয়ে ওকে দেখতে থাকে। জান্নাত চুড়িগুলো দেখে অনেকটা খুশি হয়, যেটাতে নিমেষেই ওর মুখের মধ্যে একটা আনন্দের ছাপ দেখা যায়। চুড়িগুলো দেখে ওর মুখ দিয়ে বেরিয়ে আসে, ওয়াও, সো কিউট। জান্নাত তৎক্ষণাৎ চুড়িগুলো হাতে পরে নিয়ে তারপর নিজেই দেখতে থাকে। তারপর যখন ফুলগুলোর ওপর নজর পড়ে, আগের দুদিনের মতো ফুলগুলো হাতে নিয়ে তারপর অনেকক্ষণ ধরে ঘ্রাণ নিতে থাকে। ঈশান বুঝতে পারে যে জান্নাতের সাদা গোলাপগুলো খুব পছন্দের। ঈশান এবার একটা মুচকি হাসি দিয়ে ওর বুকের বাম পাশটায় হাত রাখে আর বলতে শুরু করে, এই তো বেবি, তোমার পছন্দটা আমি জেনে ফেলেছি। টেনশন নিও না, এখন থেকে তোমাকে রোজ কিছু না কিছু গিফট করে চমকে দেব। আর আমাকে নিয়ে ভাবার জন্য তোমাকে বাধ্য করব। তুমি আমাকে ভালোবাসবেই। কে আমার সাথে এমন ভাবে লুকিয়ে লুকিয়ে মজা নিচ্ছে? লোকটা হয়তো আমায় পছন্দ করে, তাই প্রত্যেকদিন এইভাবে আমায় কিছু না কিছু গিফট করছে আর আড়াল থেকে আমায় দেখছে। কিন্তু কাউকেই তো তেমন সন্দেহ হচ্ছে না, শুধু ওই পিওকে ছাড়া। আবার ওকে জিজ্ঞেস করলেও কিছু বলে না। তাছাড়া ও যেন কেমন করে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেটাতে মনে হয় ও হয়তো আমায় পছন্দ করে। কি সব ভাবছি আমি, কিছু না জেনে না শুনে উল্টাপাল্টা এসব ভাবা ঠিক না। এভাবে কেটে গেছে একটা মাস। আর একটা মাসে ঈশান জান্নাতের পছন্দের সব কিছু ওকে লুকিয়ে লুকিয়ে গিফট করেছে। যেগুলো জান্নাতের পছন্দ সেগুলো নিয়েছে, আর যেগুলো পছন্দ নয় সেগুলো ওর কেবিনেই রেখে দিয়েছে। কিন্তু পরের দিন এসে সেগুলো আর পায়নি জান্নাত। জান্নাত বুঝতে পেরেছে ওকে আড়াল থেকে কেউ ভালোবাসে, যার জন্য ওকে এভাবে এত গিফট দিয়ে যাচ্ছে। ঈশানের এতদিনে জানা হয়ে গেছে জান্নাতের কি পছন্দ আর কি অপছন্দ। তাই সময়ে অসময়ে ওর সামনে সেটাই করার চেষ্টা করে, আর ওর দৃষ্টি আসার চেষ্টা করে। জান্নাত এই একটা মাসে খেয়াল করেছে ওদের অফিসের পিয়ন কেমন যেন ওর সব পছন্দ অপছন্দ সম্পর্কে জানে। তাই সব সময় ও যেটা পছন্দ করে না সেটা করে না, আর যেটা পছন্দ সেটাই করে। আগের থেকে কেমন যেন অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে থাকে। ওর চাওয়াতে জান্নাত একটা অদ্ভুত মায়া দেখেছে, যে মায়াতে ডুবে যাচ্ছিল ও। কিন্তু পরক্ষণে আবার ওদের অফিসে বসের কথা ভেবে জান্নাত ওর থেকে ভাবনাটা ফিরিয়ে নেয়। কিন্তু জান্নাত জানে না যে ওই এই অফিসের বস। যদি জানতো তাহলে হয়তো ও নিজে থেকে অফিসের বসকে প্রপোজ করত। জান্নাত বেশ কয়েকবার ঈশানকে সন্দেহ করে, সেটা ম্যানেজারের কাছে জানতে চেয়েছে। কিন্তু ঈশান ম্যানেজারকে বারণ করে দিয়েছিল, তাই ম্যানেজার ওকে বলেনি ওইটাই ওদের বস। আর নীলা এর মধ্যে ওনাকে নিয়ে অনেক প্রশংসা করেছেন, যার জন্য জান্নাত বসের প্রেমে পড়তে বাধ্য হয়েছে। তো এখন জান্নাতের চিন্তা ভাবনাগুলো আরও বেড়ে গিয়েছে ওদের বসের জন্য। কিন্তু ও এই একটা মাসেরও বেশি সময় ধরে বসকে অনেক দেখার চেষ্টা করেছে, কিন্তু বস ওর থেকে লুকিয়ে গেছে। কারণ ঈশান চায় জান্নাত ওকে অফিসের বস নয় বরং পিয়ন হওয়াতেই ভালোবাসুক। কিন্তু জান্নাত তেমনভাবে ঈশানের দিকে দৃষ্টি দিচ্ছে না, কারণ জান্নাত ওকে পিয়ন ভেবে। আর তাছাড়া ও প্রথমবার যখন শুনেছে ওদের এত হ্যান্ডসাম আর গুড লুকিং, সে কথাগুলো শুনে জান্নাতের বসের প্রেমে পড়ে গেছে। এর মাঝে জান্নাত বেশ কয়েকবার ঈশানকে অর্থাৎ বসকে দেখার চেষ্টা করলেও ঈশান ওর থেকে লুকিয়ে গেছে। ঈশান এখন আর পারছিল না জান্নাতকে ছেড়ে দূরে থাকতে, তাই ও সিদ্ধান্ত নিয়েছে জান্নাতকে প্রপোজ করবে। কিন্তু তার আগে ওকে একটু ইমপ্রেস করার চেষ্টা করবে।
ঈশান খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে যে সামনের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে জান্নাতের জন্মদিন। ঈশান ভেবেছেন যে ওই দিন ওকে প্রপোজ করবে। জান্নাত বেশ করে খেয়াল করেছে যে অফিসের পিয়ন অর্থাৎ ঈশান ওকে লুকিয়ে লুকিয়ে দেখে, কিন্তু কেন দেখে সেটা জান্নাত বুঝতে পারে না। ও ভাবে ওকে পছন্দ করে তাই পিয়ন ওকে দেখে, কিন্তু জান্নাত সেরকম গুরুত্ব দেয় না। আমাদের সমাজে এমনটাই হয়। তাছাড়া কোনো অফিসের স্টাফ কোনো পিয়নকে ভালোবাসে বলে আমার মনে হয় না। আর তাছাড়া আমাদের সমাজে এমনটাই হচ্ছে, তাই সেই জন্যই হয়তো জান্নাত ওর দিকে নজর দেয় না। মাঝে মধ্যে ঈশানকে নিয়ে ভাবে, কিন্তু আবার ওর বসের কথা ভেবে ঈশানের ভাবনার চিন্তাটা মাথা থেকে ছেড়ে ফেলে। অন্যদিকে জান্নাত যতই বসের কথা শুনেছে ততই ওনার প্রেমে পড়ে যাচ্ছে, কিন্তু ওনাকে দেখতে পাচ্ছে না দেখে ও এক প্রকার উতলা হয়ে গেছে। জান্নাত পারছিল না ওর কাছে ছুটে যেয়ে ওকে জড়িয়ে ধরতে। ঈশান এর মাঝে জান্নাতের অনেকটা নজরে আসার চেষ্টা করেছে, আর জান্নাত ততই ওকে অদ্ভুতভাবে দেখেছে আর ওর কথা ভেবেছে, কিন্তু সেটা প্রকাশ করেনি। তো জান্নাতের বার্থডের দিন রাত 12টার পর ওর বাসায় গিয়ে ওকে উইশ করবে। প্ল্যান মাফিক রাতে ঈশান 11টা 30-এর দিকে জান্নাতের বাসার সামনে চলে যায়। তারপর ব্যালকনি দিয়ে জান্নাতের রুমে প্রবেশ করে। এসে দেখে জান্নাত ঘুমাচ্ছে, একদম বাচ্চাদের মতো হাত পা ছুঁড়ে। টেডি বিয়ার জড়িয়ে ধরে ঘুমাচ্ছে সে। ঈশান জান্নাতের পাশে গিয়ে বসে, ওর মুখের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে তারপর বলতে শুরু করে, হায় রে আমার রাজকুমারী, এরকম পাগলি মেয়েকে আমি কখনো দেখিনি। এত বড় হয়ে গেছে আর এখন টেরি বিয়ে জড়িয়ে ধরে ঘুমায়। 2 দিন পরে আমার বাবুর আম্মু হবে, সেদিকে তোমার একটুও খেয়াল নেই। এত দুষ্টু কেন বলো তো? তোমাকে ঘুমন্ত অবস্থায় যে কতটা কিউট আর সুইট লাগছে সেটা তুমি যদি জানতে চাও তাহলে আমার থেকে এতটা দূরে থাকতে না। কি করে পারছে আমি এতগুলো দিন তোমার থেকে দূরে থাকতে বলো তো? আমার তো তোমাকে কাছে টেনে নিয়ে বুকের সাথে জড়িয়ে নিতে ইচ্ছে করে, কিন্তু পারছি না। তুমি তো আমাকে সেই সুযোগটাই দিচ্ছ না। কিন্তু আমি তোমাকে কালকে অনেক বড় একটা সারপ্রাইজ দিব, যার জন্য তুমি আমাকে ভালোবাসতে বাধ্য হবে। এক দৃষ্টিতে তাকিয়ে জান্নাতকে দেখছিল, আর এর মাঝে বাতাসে জান্নাতের চুলগুলো বারবার ওর মুখের ওপর এসে পড়ছিল। তার জন্য ঈশানের ইচ্ছে করছিল জান্নাতের চুলগুলো ওর কানের পাশে গুঁজে দিতে। তাই ইচ্ছেটাকে দমিয়ে না রেখে এবার হাত দিয়ে ঈশান জান্নাতের চুলগুলো কানের পিছনে গুঁজে দেয়। তাতে জান্নাত একটু নড়ে চড়ে ওঠে। ঈশান ঘন্টাখানেক ওর পাশে বসে থেকে দেখে, তারপর যখন চলে যাবে তখন ওর কপালে একটা ভালোবাসার পরিস্থিতি জান্নাতের দিকে ঝুঁকে কপালে যখন কিস করতে যাবে, হঠাৎ করেই জান্নাত নড়ে চড়ে ওঠে, যেটাতে ঈশানের ঠোঁটের সাথে জান্নাতের ঠোঁট দুটো লেগে যায়, অনিচ্ছাকৃতভাবেই কিস হয়ে যায়, যার জন্য ঈশানের নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছিল। তারপর নিজেকে স্বাভাবিক করে জান্নাতের কপালে একটা চুমু দিয়ে তারপর উঠে ব্যালকনিতে নেমে বাসায় চলে যায়। ভোরবেলা উঠে জান্নাত খেয়াল করলো ওর বিছানার উপর অনেকগুলো গিফট বক্স রাখা। জান্নাত বুঝতে পারছিল না কোনটা রেখে কোনটা খুলবে, কিন্তু গিফটগুলো কে দিল সেটাও ভেবে পাচ্ছিল না। এবার জান্নাত খেয়াল করে দেখে গিফটের নিচে একটা কাগজ রাখা, ওতে কিছু লেখা আছে, তাই হাতে নিয়ে পড়তে শুরু করে। জান্নাত, আজকে তোমাকে এতটা সুন্দর লাগছে যে তোমাকে দেখে আমার নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছিল। ইচ্ছা করছিল তোমাকে অনেক আদর করি, কিন্তু তারপরেও আমি নিজেকে সংযত রেখে তোমার গায়ে টাচ করছিলাম না। কিন্তু অনিচ্ছাকৃত তোমার ঠোঁটের সাথে একটা কিস হয়ে গেছে, যার জন্য আমার নিজের ভেতর অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল। এই প্রথম কোনো মেয়েকে আমি টাচ করলাম, তারপর এত কাছ থেকে। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? যদি জানতে তাহলে এইভাবে আমার থেকে দূরে থাকতে পারতে না। আজকে তোমার জন্য অফিসে একটা সারপ্রাইজ আছে। তুমি অফিসে আসার পর সময় পেলে একবার ছাদে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। চিঠিটা পড়ে জান্নাত এবার গিফটগুলোর দিকে তাকায় আর বারবার চিঠিটার দিকে তাকায়। ও ভেবে পাচ্ছিল না এই চিঠিটা ওকে কে দিল। তারপর বেশ কিছুক্ষণ ধরে ভাবনার পর ভাবনাটা চিন্তা বাদ দিয়ে গিফটগুলো খুলতে লাগলো। গিফটগুলো সব ওর পছন্দের ছিল। শেষ পর্যায়ে জান্নাত দেখলো ওর পছন্দের একটা ডায়মন্ডের রিং, যেটা দেখে জান্নাত তৎক্ষণাৎ হাতে পরে নিয়ে বারবার দেখতে লাগলো। রিংটা এত পছন্দ হয়েছিল যার জন্য পরপর মুখে ওর খুশির ছাপ ফুটে উঠেছিল। জান্নাত শেষ যে বক্সটা খুলে ওই বক্সটাতে ছিল ওর পছন্দের একটা গোল্ডেন কালারের ওপর কাজ করা একটা লেহেঙ্গা, যেটা জান্নাতের খুব পছন্দের। জান্নাত ভেবে পাচ্ছিল না এগুলো কে দিয়েছে,
কিন্তু যে দিয়েছে সে আজকে রাতে বাসায় এসে ওর বার্থডের জন্য উইশ করেছে। আর আজকে নাকি ওকে অনেক বড় একটা সারপ্রাইজ দেবে, যেটা ভেবে জান্নাতের ভেতর খুব এক্সাইটমেন্ট কাজ করছিল ছেলেটা কে দেখার জন্য। জান্নাত এবার কনফার্ম হয়ে গেছে ছেলেটা ওকে সত্যি অনেক ভালোবাসে, যার জন্য ওকে এভাবে সময়ে অসময়ে সারপ্রাইজ করে। কিন্তু জান্নাত ছেলেটাকে একবারও দেখেনি। জান্নাত সেদিনের মতো রেডি হয়ে তাড়াহুড়ো করে অফিসে চলে যায়। আর যাওয়ার সময় নীলাকে সব খুলে বলে। সব শোনার পর নীলা বলতে শুরু করে, আমি শিওর ওই ছেলেটা আর কেউ নয়, আমাদের অফিসের পিয়ন। কারণ তুই আগে ওর সম্পর্কে যেটা বলেছিস সেটাতে সব কিছুই মিলে যাচ্ছে। এছাড়া তোর বাসার ঠিকানা আর কেউ জানবে না, কারণ অফিসে তোর কাগজপত্র আছে, সেখানে থেকেই হয়তো জেনেছে। তুই কি সব উল্টাপাল্টা বলিস? আর ও এতগুলো টাকা কোথা থেকে পাবে যে এমন একটা ডায়মন্ড রিং গিফট করবে? আর তাছাড়া সবগুলো জিনিস এত দামি, যেটাতে বোঝা যাচ্ছিল ও খুব বড়লোক হবে। আর অফিসের পিয়ন এতগুলো টাকা কোথায় পাবে আমায় গিফট করার জন্য? হ্যাঁ, সেটা ঠিকই বলেছিস, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ওইটা অফিসের পিয়নই ছিল। সবসময় তুই উল্টাপাল্টা ভাবিস। এবার বকবক না করে একটু চুপ থাকতো। আমি টেনশনে মরে যাচ্ছি ছেলেটা কে হতে পারে এটা ভেবে, আর তুই আমার টেনশনটাকে আরো বাড়িয়ে দিচ্ছিস। ওরা কথা বলতে বলতে অফিসে চলে আসে। দুজনে অফিসের ভেতরে গিয়ে খেয়াল করে সারা অফিস খুব সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু কেন সাজানো হয়েছে ওরা বুঝতে পারছিল না। তো জান্নাত একটু এগিয়ে যেতেই সবাই জান্নাতকে উইশ করতে শুরু করে, যেটা দেখে জান্নাত বেশ অবাক হয় আর অনেক খুশি হয়। তারপর এক একে সবাই এসে জান্নাতকে উইশ করে গিফট দিয়ে যায়, যেটাতে জান্নাত আরও খুশি হয়। এক পর্যায়ে জান্নাত খেয়াল করলো সবাই এখানে আছে কিন্তু অফিসের পিয়নটা নেই, যেটা দেখে জান্নাত বেশ ভাবাচ্ছিল। এবার ম্যানেজার ওর দিকে এগিয়ে আসে আর ওকে বলে, মিস জান্নাত চলুন কেকটা কাটবেন। ম্যানেজারের কথায় জান্নাত কেকটার সামনে গিয়ে দাঁড়ায়। কেকটা কেটে নীলাকে খাইয়ে দেয় আর নীলা ওকে খাইয়ে দেয়। এর মাঝে জান্নাত বারবার মনে হচ্ছিল, সবাইকে দেখলাম কিন্তু অফিসের পিয়ন তাকে তো দেখছি না। তাহলে কি নীলার কথাই ঠিক? ও আমাকে ভালোবাসে আর সবটা ওই করেছে, কিন্তু সেটা কি করে সম্ভব? ও হয়তো আমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু আমাকে যে ভালোবাসে সেটা তো কখনো বলেনি। আর তাছাড়া তাকিয়ে থাকাতেই বা কি বোঝা যায় কেউ কাউকে ভালোবাসে? এটা কি বোঝা যায় নাকি? জান্নাত ভাবনায় বিভোর ছিল। এবার নীলা ওকে বলে, কি রে, কি এত ভাবছিস? নীলার কথা জান্নাতের ঘোর কাটতে জান্নাত ওকে বলে, শোন, আমি একটা কথা ভাবছি। বাইরে চান্স তুই ওই ছেলেটার কথা ভাবছিস না তো? নীলার এমন কথা শুনে জান্নাত তৎক্ষণাৎ ওই গিফটগুলোর কথা মনে পড়ে যায়। আর চিঠিটার কথা মনে পড়তেই ও ভাবে ছেলেটা তো ওকে দেখা করতে বলেছিল। জান্নাত তৎক্ষণাৎ নীলাকে বলে, তুই থাক, আমি একটু আসছি। কথাটা বলি জান্নাত সেখান থেকে তৎক্ষণাৎ দৌড়ে ছাদের দিকে যেতে লাগলো। সবাই ওর দিকে তাকিয়ে রইল আর ম্যানেজার বুঝতে পারছিল এখন কি হতে যাচ্ছে। তাই উনি একটা মুচকি হাসি দিয়ে তারপর সবাইকে যার যার মতো কাজে যেতে বলে। জান্নাত ওর ভেতরে এক্সাইটমেন্ট কাজ করছে যে কেউ ওকে ভালোবাসে সেটা দেখার জন্য। তাই ও ভুলেই গিয়েছে ওদের অফিসের লিফট বলে কিছু একটা আছে। তাই ও দৌড়ে 10 তলার সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। তারপর ওপরে ছাদে আসতেই ও খেয়াল করে ছাদটা অনেক সুন্দর করে সাজানো, যেটা দেখে জান্নাত অনেক অবাক হয়। আর খেয়াল করে ওর থেকে কিছুটা দূরে কেউ একজন উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে, কিন্তু ওর মুখটা দেখা যাচ্ছিল না। এবার জান্নাত ভাবতে শুরু করে, এই কি সে যে আমায় দূর থেকে ভালোবাসতো আর এমন অদ্ভুতভাবে ভালোবাসে? এত সুন্দর করে আমায় ওর প্রতি ভাবতে বাধ্য করছে। হ্যাঁ, এই হবে ওর কথাতে তো সেটাই বোঝা গেছে। কিন্তু ও ওইভাবে উল্টো দিকে ঘুরে আছে কেন? ওকে দেখে কেমন যেন চেনা চেনা লাগছে। ছেলেটাকে বোধহয় কোথাও দেখেছি আমি, কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারছি না। এমন হাজারো প্রশ্ন জান্নাতের মাঝে কাজ করছে। একটা পর্যায়ে জান্নাত গুটি গুটি পায়ে ছেলেটার দিকে এগিয়ে যায়। ওর কাছে যেতে এবার ঈশান বুঝতে পারে যে জান্নাত ওর কাছে এসেছে। জান্নাত এবার ভয়ে ভয়ে ওর কাছে গিয়ে ওকে বলতে শুরু করে, কে আপনি? আর আমাকে এভাবে এখানে কেন রেখেছেন? সবগুলো গিফট আপনি দিয়েছেন তাই তো? আর কালকে রাতে আপনি আমার বাসায় গিয়েছিলেন। আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু সেভাবে জানানোর কি আছে? মানে এভাবে আর কতদিন লুকোচুরি করবেন বলুন তো? লুকোচুরিটা আজকে শেষ করার জন্যই তো তোমাকে এখানে ডেকেছে। আর তোমার এত দেখার ইচ্ছে আমাকে, জানতাম না।
অদ্ভুত তো, দেখার ইচ্ছে থাকবে না? আপনি এভাবে লুকোচুরি করে যাচ্ছেন আর আপনাকে নিয়ে ভাবতে বাধ্য করছেন, তাই তো আপনাকে দেখতে ইচ্ছে করছে। তার মানে তুমি আমাকে নিয়ে একটু হলেও ভেবেছ আর আমাকে একটু হলেও ভালোবাসো, তাই তো? আজব, আমি কেন আপনাকে ভালোবাসতে যাব? আপনাকে নিয়ে ভাবি তার মানে এই না যে আপনাকে ভালোবাসতে হবে বা আমি আপনাকে ভালোবাসি। আর আপনি ওই দিকে ঘুরে আছেন কেন? তাকান আমার দিকে। হ্যাঁ, সেটা তো করবোই, কিন্তু আগে বলো তো, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না, নাকি একটু হলে ভালোবাসো? আপনাকে কখনো দেখিনি, আপনার বিষয়ে কোনো কিছুই জানি না আমি, তাহলে আপনাকে ভালোবাসতে যাব কেন? কি অদ্ভুত ধরনের লোক আপনি। ভালোবাসি তো, তো এরকম অদ্ভুত মনে হচ্ছে। দেখুন, আপনি আমার দিকে তাকান। ওই দিকে ঘুরে কথা বলছেন কেন? আমার দিকে তাকান, না হলে কিন্তু চলে যাব আমি। ওকে, ঘুরছি। কথাটা বলে ঈশান এবার জান্নাতের দিকে ঘুরে, যেটা দেখে জান্নাত স্তব্ধ হয়ে যায়। এটা আর কেউ নয়, ওদের অফিসের পিয়ন। জান্নাতের দিকে তাকিয়ে হাঁ করে রইল। ঈশান তখন ওর সামনে হাঁটু গেড়ে বসে, তারপর একটা গোলাপ এগিয়ে দিয়ে বলতে শুরু করে। জান্নাত, অফিসে যেদিন প্রথম তোমাকে দেখেছি আর তোমার সাথে যখন ধাক্কা লেগেছে, তখন আমি তোমাকে প্রথম টাচ করেছি। তখনই আমার মধ্যে ভালোবাসার প্রথম ফিলিংসটা হয়েছে। যখন তোমার ভয়টা মুখের দিকে তাকিয়েছিলাম, তখন বুঝতে পেরেছি তোমার মধ্যে কেমন যেন অদ্ভুত একটা মায়া আছে, যার জন্য আমাকে তোমার কাছে টানে। এরপর তোমাকে দেখতে দেখতে আস্তে আস্তে তোমাকে আরও ভালোবেসে ফেলি, কিন্তু সেটা বলতে চাইছিলাম না। আমি চাইছিলাম তুমি আমাকে না দেখিয়ে ভালোবাসো, কিন্তু আমি চাইলেও হয়তো সেটা হচ্ছিল না। তাই আমি তোমাকে আমাকে নিয়ে ভাবার জন্য তোমাকে তোমার পছন্দের জিনিসগুলো গিফট করেছি। জান্নাত, তোমাকে প্রথম দেখাতে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ জান্নাত, আই লাভ ইউ সো মাচ। আমি সারাটা জীবন তোমার হাত ধরে চলতে চাই। তুমি কি তোমার হাতটা আমাকে ধরার একটা বার সুযোগ দিবে? তোমার পাশে চলার মতো সুযোগ দিবে? দিবে কি তোমাকে ভালোবাসার মতো সুযোগ? কথা দিচ্ছে, আমি তোমাকে সারাটা জীবন নিজের বুকে আগলে রাখবো। ঈশানের এমন কথা শুনে জান্নাত কিছু বলতে পারছিল না। ও ভাবতেও পারেনি ওদের অফিসের পিয়ন ওকে এভাবে প্রপোজ করবে। অনেক ছেলেই ওকে প্রপোজ করেছে, কিন্তু তারা সবাই বড়লোক বাপের ছেলে। কিন্তু আজকে সামান্য একজন অফিসের পিয়ন এভাবে প্রপোজ করবে, সেটা ওর কল্পনার বাইরে ছিল। ওকে চুপ করে থাক দেখে ঈশান বলতে শুরু করে। কি হলো জান্নাত, তুমি তো কথা বলছো না যে? তুমি কি সত্যি তাহলে আমাকে ভালোবাসো না? প্লিজ জান্নাত, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি জীবনের প্রথমবার কাউকে ভালোবেসেছি, আর সেটা তুমি। একটাবার আমাকে ভালোবেসে দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসবো। জান্নাত এবার বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করে। কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কিন্তু কেন? আমি অফিসের পিয়ন বলে? কারণ আমি অন্য একজনকে ভালোবাসি, তাই আপনাকে ভালোবাসাটা আমার পক্ষে সম্ভব নয়। না, আমি জানি তুমি অন্য কাউকে ভালোবাসো না। আচ্ছা, একটা কথা বলো তো, আমাকে না ভালোবাসার কারণ কি এটাই যে আমি তোমার অফিসের পিয়ন? আমি একটা গরিব ছেলে, সেজন্য তুমি আমাকে ভালোবাসতে চাইছো না, এটাই তো? বললাম তো আমি অন্য একজনকে ভালোবাসি, আর কাকে ভালোবাসি না বাসি সেটা আপনাকে কেন বলতে হবে? আমি তো বললাম আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব নয়, তাই আপনি ভুলে যান আমায়। আর দ্বিতীয়বার আমার সামনে আসবেন না। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আপনি আমায় এভাবে প্রপোজ করবেন। আমি ভালো করেই বুঝতে পারছি আমি হয়তো একজন পিয়ন, আর তোমার থেকে আমার স্ট্যাটাসটা ছোট, সেজন্য তুমি আমাকে ভালোবাসতে চাইছো না, তাই তো? দেখো জান্নাত, ভালোবাসা কোনো স্ট্যাটাস, টাকা পয়সা আর মুখ দেখে নয়, মন থেকে ভালোবাসতে হয়। আর তাছাড়া তুমি কাকে এমন ভালোবাসো বলো তো, যে আমার থেকে সুন্দর? আমি কি দেখতে কম সুন্দর, কম হ্যান্ডসাম? বলো আমাকে। উফ, আপনি কি পাগল নাকি? আমি বলছি তো আমি অন্য একজনকে ভালোবাসি, আর সেটা আপনাকে বলতে হবে কেন? হ্যাঁ, বলতে হবে, কারণ আমি জানতে চাই আমি যাকে এতটা ভালোবাসি, সে ভালোবাসার মানুষটা অন্য কাকে এমন ভালোবাসে যার জন্য আমাকে এইভাবে দূরে সরিয়ে দিচ্ছে। প্লিজ জান্নাত, কাকে ভালোবাসো বলো। তুমি আমাকে ভালোবাসো না, তার জন্য আমি জোর করবো না, তবুও বলো তুমি কাকে ভালোবাসো। বেশ কিছুক্ষণ জান্নাতকে জোরাজুরি করার পর এবার জান্নাত চিৎকার করে বলতে শুরু করলো। আমি আমার অফিসে বসকে ভালোবাসি, হয়েছে। ঈশান বেশ কিছুক্ষণ চুপ করে থেকে ভাবতে লাগলো। যাক, জান্নাত অন্য কাউকে নয়, আমাকেই ভালোবাসে, কিন্তু আমাকে তো কখনো দেখিনি, আর আমি কখনো বস সেজে ওর সামনে কখনো আসেনি, তাহলে ও আমাকে ভালোবাসে কিভাবে? কথাগুলো ভেবে ঈশান জান্নাতকে বলল। কিন্তু তুমি কি তোমার বসকে কখনো দেখেছো? না, দেখিনি। যাকে দেখোনি তাকে এতটা ভালোবেসে ফেললে কিভাবে? আমি কি এই কয়েকদিনে তোমার মনে একটু জায়গা করে নিতে পারিনি যে তুমি আমাকে ভালোবাসো না? আপনাকে কতবার বলতে হবে আমি আপনাকে ভালোবাসি না? বাসি না মানে বাসি না।
কথাগুলো বলে জান্নাত চলে যেতে গেলে এবার ঈশান ভাবে, ও তো আমাকেই ভালোবাসে, তাহলে ওকে একবার নিজের কাছে টেনে নেই। আমার স্পর্শগুলো পেয়ে যদি আমাকে ফিল করতে পারে, তাহলে হয়তো আমার ভালোবাসাটা বুঝতে পারবে। কথাগুলো ভেবে ঈশান এবার উঠে দাঁড়িয়ে তারপর হঠাৎ করে জান্নাতের হাত ধরে হ্যাঁচকা টান দেয়। তখন জান্নাত তাল সামলাতে না পেরে ঈশানের বুকের ওপরে পড়ে আর ঈশান দুই হাতে জান্নাতের কোমর জড়িয়ে ধরে। তখন জান্নাত অবাক করা দৃষ্টিতে ঈশানের চোখের দিকে দেখতে থাকে, যেটা ওকে একটা ঘোরের মধ্যে ফেলছিল। ঈশানের চোখের দিকে তাকিয়ে জান্নাত ভাবছিল, এই ছেলেটার মাঝে কি এমন আছে যেটাতে সবসময় ওর কাছে আমায় টানে? ওর চোখে কেমন এক অদ্ভুত মায়া, যে মায়াতে আমি বারবার হারিয়ে যেতে পারি। জান্নাত কথাগুলো ভাবছিল আর ঈশানকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। এবার বাতাসে বারবার জান্নাতের চুলগুলো ওর মুখের ওপর এসে পড়ছিল। ঈশান সেগুলো ফু দিয়ে সরিয়ে দিলে তৎক্ষণাৎ জান্নাত চোখগুলো বন্ধ করে নিল। তখন অদ্ভুত একটা সৌন্দর্য এসে ওর মুখের ওপর ভিড় করছিল। ঈশান একটা মুচকি হাসি দেয়, তারপর হঠাৎ করে জান্নাতের কপালে একটা কিস করে, যেটাতে জান্নাত চোখ মেলে ওর দিকে তাকিয়ে চোখগুলো বড় বড় করে ফেলে। ঈশান জান্নাতের এই এক মুখের পাশে একটা হাত দিয়ে তারপর ওর মুখের দিকে নিজের ঠোঁটগুলো এগোতে গেলে জান্নাত ওকে বাধা দেয়। তখন ঈশান জান্নাতের হাতটা সরিয়ে দেয়। জান্নাত আর কোনো উপায় না পেয়ে তৎক্ষণাৎ এক ঝটকা নিজেকে ছাড়িয়ে ঠাস ঠাস করে ওর মুখে দুইটা থাপ্পড় মেরে দেয় আর ঈশান গালে হাত দিয়ে ওর দিকে তাকায়। তখন জান্নাত বলতে শুরু করে, লম্পট ছেলে কোথাকার, তোর কত বড় সাহস, তুই আমায় টাচ করিস? তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না, তারপরেও তুই আমায় টাচ করেছিস? তোদের মতো ছেলেদের জন্য না মেয়েরা এইভাবে অবহেলিত, লুচ্চা কোথাকার। আমি তোকে বলেছি আমি অন্য একজনকে ভালোবাসি, তারপরেও তুই কেন আমার কাছে আসার চেষ্টা করিস? এরপর যেন আমি তোকে আর আমার সামনেও না দেখি, তাহলে কিন্তু আমি আমার বসের কাছে কমপ্লেইন করব। বাধ্য হব আমি কমপ্লেইন করতে। আর ফের যদি তুই আমার ভালোবাসার কথা বলতে আসবি না। কথাগুলো বলে এবার জান্নাত চলে যেতে গেলে ঈশান বলতে শুরু করে, দাঁড়াও, তুমি সরে যাও। আজকে হয়তো আমার টাকা পয়সা নেই দেখে তুমি আমাকে ভালোবাসো না। তোমার অফিসের বসের টাকা পয়সা আছে, চেহারা আছে, তাই তুমি ওকে ভালোবাসো, তাই তো? কিন্তু আমিও তোমাকে বলে রাখছি, তুমি যখন জানতে পারবে ওই বস কে আর ওনাকে দেখবে, তখন তোমার সব ধারণাটা পাল্টে যাবে। তুমি আমাকে ভালোবাসো না, তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু আমি গরিব তাই বলে তুমি আমাকে এভাবে দূরে সরে দিলে, তার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আসলে আমি বুঝতে পারিনি যে গরিবদের ভালোবাসতে নেই। আমি একজন সামান্য পিয়ন, আর তুমি অফিসের সুন্দর একজন স্টাফ। তোমার স্ট্যাটাসটা একটু বড়, তাই তুমি আমাকে ভালোবাসতে পারছো না। কিন্তু ভালোবাসা তো কখনো স্ট্যাটাস থেকে হয় না, মন থেকে হয়। একদিন তুমি আমাকে ভালোবাসবে, কিন্তু সেদিন আফসোস করলেও আর আমাকে পাবে না। আফসোস তোর জন্য? তুই কে যে আমি তোকে ভালোবাসতে যাব? আর আমি তোকে বলেছি না যে আমি অফিসে বসকে ভালোবাসি, তাহলে তোকে ভালোবাসতে যাব কেন? আর কথাগুলো দ্বিতীয়বার আর আমার সামনে বলতে আসবি না। কথাগুলো বলে জান্নাত সেখান থেকে তৎক্ষণাৎ চলে যায়। তারপর ঈশান সেখানে বেশ কিছুক্ষণ গালে হাত দিয়ে দাঁড়িয়ে থেকে ভাবে, যেটা ভেবেছিলাম তুমি সেটাই করলে। তুমি আমাকে নয়, আমার টাকা পয়সাকে ভালোবেসেছো। আর 10 জনের মতো তুমিও সেটাই হলে যেটা আমি ভেবেছিলাম। এই জন্যই আমি কাউকে ভালোবাসতাম না, কিন্তু একবার যখন তোমায় ভালোবেসেছি তখন তোমাকে নিজের করেই নেব আমি। তো সেদিনের মতোই ঈশান বাসায় চলে যায় আর ভাবতে থাকে জান্নাতকে কি করে নিজের করে নিবে। তাহলে কি ওর সামনে যাব? না না, এত তাড়াতাড়ি ওর সামনে যাওয়া যাবে না। আগে ওকে একটু ট্রাই করে দেখি ও আমার প্রেমে পড়ে কিনা। তাছাড়াও আমাকে তো না দেখেই ভালোবেসেছে। জান্নাত হয়তো আগে থেকে আমাকে ভালোবাসতো, কিন্তু ও তো সেদিনে অফিসে প্রথম আসলো, তাহলে আমার কথা শুনবে কোত্থেকে? আমি ওকে প্রথম ভালোবেসেছি। পরের দিনে ঈশান অফিসে চলে যায়। তারপর অফিসে গিয়ে জান্নাতের জন্য অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে জান্নাত অফিসে আসলে আজকে আর ঈশানকে কোথাও দেখতে পায় না। তারপর ভাবে হয়তো কালকে ওকে ওইভাবে ফিরিয়ে দেওয়াতে আর বসের কথা বলতেও চাকরিটা ছেড়ে দিয়েছে, যেটা ভেবে নিমেষের মধ্যেই জান্নাতের মুখে হাসি ফুটে ওঠে। তো জান্নাত কেবিনে গিয়ে কাজ করতে থাকে। এর মাঝে ঈশানের খুব করে ইচ্ছা হচ্ছিল জান্নাতকে দেখার জন্য, তাই থাকতে না পেরে জান্নাতের রুমের সামনে আসে। ওকে ঢুকতে দেখে জান্নাত দাঁড়িয়ে যায় আর বলতে শুরু করে, তুই? হ্যাঁ আমি। তাতে কি হয়েছে? আমাকে দেখে মনে হয় চমকে গেলে। তুমি কি ভেবেছিলে তুমি আমাকে একবার না করে দিলে আমি তোমাকে ভালোবাসবো না? ম্যাডাম, আমি তোমাকে ভালোবেসেছি, তাই তুমি আমাকে যতবার ফিরিয়ে দিবে আমি বারবার তোমার কাছে আসবো।
ভালোবাসাটা তো সহজে ভুলে যাওয়া যায় না, যে তুমি বললে আর আমি ভুলে যাব। এবার ঈশান জান্নাতের কাছে এগিয়ে আসলে জান্নাত পেছোতে থাকে। আর ঈশান আসার সময় ওর কেবিনের দরজাটা লাগিয়ে দিয়ে আসছিল, যার কারণে জান্নাত এবার বুঝতে পারে ঈশান ওর সাথে কিছু একটা করতে যাচ্ছে। তাই জান্নাত বলতে লাগলো, একদম আমার দিকে এগোবি না, তাহলে কিন্তু আমি চিৎকার করবো। প্লিজ কেবিন থেকে বের হয়ে যাও, একদম আমার কাছে আসবে না। ঈশান একটা মুচকি হাসি দিয়ে ওর দিকে এগোতে এগোতে বলে, এগুলো কি করবে শুনে? আমি কিন্তু চিৎকার করব। তো করো, কে বারণ করেছে? আমি কি তোমাকে না করেছি নাকি? ঈশানের কথা শুনে জান্নাত এবার ঘাবড়ে যায়। তারপর জান্নাত যখনই চিৎকার করতে যাবে তখনই ঈশান সেটা বুঝতে পেরে হঠাৎ করে ওর একটা হাত ধরে নিজের দিকে টেনে নিয়ে ওর এক হাত ওর মুখের পাশে রেখে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দেয় ও। আর ঘটনার আকস্মিকতায় জান্নাতের চোখগুলো বেরিয়ে আসার উপক্রম হয়ে যায়। জান্নাত ঈশানকে সরানোর চেষ্টা করলে ঈশান ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরছিল। ঈশান পাগলের মতো জান্নাতের ঠোঁটে কিস করে যাচ্ছে, আর জান্নাত ততটাই ওর থেকে ছোটার চেষ্টা করছে। এক পর্যায়ে জান্নাতের দম বন্ধ হয়ে আসছিল, তখন ঈশান ওকে ছেড়ে দেয়। ছেড়ে দিতেই জান্নাত জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। তারপর ঈশান একটা মুচকি হাসি দিয়ে বলতে শুরু করে, এই, তোমার ঠোঁটগুলো অনেক মিষ্টি তো, আসো আরেকটা কিস করে। শয়তান ছেলে, তুই তুই এবার চুমু খেলি কেন? আজকে তোর হচ্ছে, আমি সব বসকে বলে দেবো। জান্নাতের কথায় ঈশান একটা মুচকি হাসি দিয়ে বলতে শুরু করে, বলো, বারণ করেছে কে? তুমি যদি বসকে বলো তাহলে বস তো আর তোমাকে কখনোই ভালোবাসবে না। তুমি না বসকে ভালোবাসো, তাহলে এসব কথা বললে বস তোমাকে আর কখনোই ভালোবাসবে না। ঈশানের কথায় জান্নাত এবার চুপসে গেল। তখনও আবারও বলতে শুরু করে, এখনো সময় আছে, বসকে ভুলে গিয়ে আমাকে ভালোবাসো, সেটা তো তোমার জন্যই ভালো হবে। আমি তো বলেছি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, অনেক সুখে রাখবো তোমাকে। তুই কে রে যে তোকে ভালোবাসতে যাবো আমি? আর তোকে বলেছি না তুই আমার সামনে আসবি না? কেন বারবার আমার সামনে আসিস? কারণ আমি তোমার হবু বর, তাই তোমার কাছে আসে। তোমাকে ভালোবাসি তো, তাই তুমি সেটা বুঝতে পারছো না। যখন বুঝতে পারবে অনেক দেরি হয়ে যাবে। জান্নাত, এখনো সময় আছে, আমাকে একটা বার সুযোগ দাও তোমাকে ভালোবাসার। আমি কথা দিচ্ছি তোমাকে জীবনে কখনো কষ্ট পেতে দেব না। আমি বলেছি না আমি তোকে কখনোই ভালোবাসতে পারবো না? তারপরেও তুই নির্লজ্জ বেহায়ের মতো কেন বারবার আমার সামনে আসিস? এখনই বেরিয়ে যা, না হলে কিন্তু আমি চিৎকার করব। ওকে ওকে, যাচ্ছি। এত রাগ করো কেন? তুমি কি জানো রাগ করলে তোমাকে কত সুন্দর লাগে? মনে হয় তোমাকে খেয়ে ফেলে। তুই যাবি? কথাটা বলেই জান্নাত একটা ফাইল ছুঁড়ে মারে ঈশানের দিকে। তৎক্ষণাৎ ঈশান সেখান থেকে সরে যায় আর তারপর রুম থেকে বেরিয়ে যায়। এভাবেই একটা সপ্তাহ কেটে গেছে, আর ঈশান সময়ে অসময়ে জান্নাতের কাছে এসেছে, ওকে নিজের কাছে টেনে নিয়েছে আর অনেক আদর করেছে। কিন্তু জান্নাত ওর আদরটা নিজে থেকে কখনো চায়নি। জান্নাত খেয়াল করেছে ঈশান যখন কাছে আসে তখন ওর ভিতরে কেমন যেন অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে, যেটা আগে কখনো হয়নি। আর এর মাঝে জান্নাত বসকে একবারও দেখতে পায়নি। জান্নাতের বসকে নিয়ে এখন ভাবতে পারে না, কারণ অফিসের পিয়ন অর্থাৎ এই সামনের বিষয়টা নিয়ে খুব ডিস্টার্ব। ঈশান সময়ে অসময়ে ওকে ভালোবাসি কথা বলে, ওর কাছে আসে, ওকে কাছে টেনে নেয়, যার জন্য জান্নাত অন্য কিছু নিয়ে ভাবতে পারছে না। জান্নাত ঈশানের হাত থেকে রেহাই পেতে চায়। দেখতে দেখতে 15টা দিন কেটে গেছে, কিন্তু জান্নাত ঈশানের প্রেমের কোনো সাড়া দিচ্ছিল না। তাই ঈশান ঠিক করে ওর আব্বু আম্মুকে নিয়ে জান্নাতের বাসায় গিয়ে আগে বিয়েটা ঠিক করে আসবে, তারপর ওকে সারপ্রাইজ করবে। তাই ঈশান সেদিন অফিসে না গিয়ে তাই জান্নাতের বাসায় যায়। দুপুরের দিকে জান্নাতের বাসায় যায়। জান্নাত সেদিন অফিসে ভালো লাগছিল না, কারণ আজকে ঈশান একবারও ওকে ডিস্টার্ব করেনি। আর এই কয়েকটা দিনে জান্নাত ঈশানকে নিয়ে ভাবতে শুরু করেছে, কিন্তু অফিসের বসের কারণে ওকে ভালোবাসতে পারছে না, তাই বারবার ওকে দূরে সরিয়ে দিচ্ছে। জান্নাতের ভালো লাগছিল না দেখে ও ম্যানেজারের কাছে গিয়ে ছুটি নিয়ে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে ঈশান আব্বু আম্মুকে নিয়ে ওদের বাসায় যায়। তারপর জান্নাতের আব্বু আম্মুর সাথে কথা বলতে ওনাদের সব খুলে বলে। সবটা শুনে ওরা বেশ অবাক হয়। তারপর যখন জানতে পারে যে জান্নাতও ঈশানকে ভালোবাসে তখন ওরা বেশ খুশি হয়। ওরা প্রায় এক প্রকার রাজি হয়ে যায়। জান্নাত এর মধ্যে বাসায় গিয়ে কলিং বেল দিতেই ওর আম্মু গিয়ে দরজাটা খুলে দিলে ও বাসার ভিতরে ঢুকে। তারপর একটু এগোতেই দেখে ঈশান ওর আব্বু আম্মুর সাথে বসে আছে, যেটা দেখে জান্নাত বেশ অবাক হয়।
তখন জান্নাত ওদের সামনে গিয়ে বলতে শুরু করে। এ কি তুই এখানে কি করতে এসেছিস? তুই আমার বাসা পর্যন্ত চলে এসেছিস। অফিসে জ্বালিয়ে তোর শান্তি হয়নি, তুই আমার বাসায় চলে এসেছিস। জান্নাতের এমন রাগী কণ্ঠে কথা বলা দেখে সবাই ওর দিকে তাকায়। জান্নাতের আব্বু বলতে শুরু করে। জান্নাত, ওরা ঈশানের তোমার বিয়ে কথা বলতে এসেছে। বিয়ে? ওয়েট ওয়েট, কিসের বিয়ে? কার বিয়ে? আর আমি তো ওকে বলে দিয়েছি আমি ওকে ভালোবাসি না, তাহলে বারবার নির্লজ্জ বেহায়ের মতো কেন আমার কাছে আসে? আর আজকে বাড়িতে বিয়ের কথা বলতে এসেছে মানে? আর শোন, তুই ভাবলি কি করে যে আমি তোকে বিয়ে করব? তোর আব্বু আম্মুর সাথে তুই আমার বাসায় এসে আমার আব্বু আম্মুকে ভুলিয়ে ভালিয়ে আমায় বিয়ে করতে পারবি, সেটা আমি কখনোই মেনে নিব না। এক্ষুনি বেরো আমার বাসা থেকে। ঈশানের আম্মু জান্নাতের এভাবে রাগ করতে দেখে বলতে শুরু করে। মামনি, তুমি রাগ করছো কেন? সবটা শোনো, তারপর তুমি না হয় রাগ করে কথা বলো। দেখুন আন্টি, আমি আপনার ছেলেকে বলেই দিয়েছি আমি ওকে ভালোবাসি না, তারপরেও কেন বারবার আমার সামনে আসে? আর আজকে বাড়ি বয়ে বিয়ের কথা বলতে এসেছেন। দেখুন, এই বিয়েটা হবে না, আর আমি ওকে কখনোই ভালোবাসতে পারবো না, তাই বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। বেশ কিছুক্ষণ ধরে জান্নাত ঈশানকে বকাবকি করতে লাগলো। ঈশানের আব্বু আম্মু ওকে যতই বোঝানোর চেষ্টা করছিল যে ঈশান ওকে ভালোবাসে, কিন্তু ও সেটা মানতে চাইছিল না। আব্বু আম্মু ওকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু সেটা জান্নাত মানছিলই না। জান্নাত ভালোবাসে ওদের অফিসের বসকে, কিন্তু জানে না যে অফিসের বস আর কেউ নয়, ঈশান। ঈশান এবার জান্নাতকে শান্ত করার জন্য ওর কাছে উঠে আসে, কারণ জান্নাত অনেক রিয়াক্ট করছিল, ওকে নানাভাবে অপমান করছিল। ঈশান এবার জান্নাতের একটা হাত ধরতেই জান্নাত সেটা এক ঝটকায় সরিয়ে নেয়, আর রাগটাকে কন্ট্রোল করতে না পেরে সবার সামনে ঈশানকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয়। তখন ঈশান মাথা নিচু করে ওইভাবেই দাঁড়িয়ে রইল, আর জান্নাত বলতে শুরু করলো। তোর লজ্জা করে না সবার সামনে আমায় টাচ করিস? আমি তোকে বলেছি না তুই আমায় টাচ করবি না কখনো? তুই বুঝিস না তোকে আমার সহ্য হয় না? তারপরে তুই কেন এখানে আসছিস? আর বারবার আমার সামনে কেন আসিস? তোর লজ্জা করে না? একটা মেয়ে অন্য একজনকে ভালোবাসে, সেটা জানার পরেও তাকে এভাবে মানসিকভাবে টর্চার করিস তুই? তুই বুঝিস না কেন তোকে আমার ঘেন্না লাগে? জান্নাতের শেষ কথা শুনে এবার ঈশান চুপ করে থাকতে পারল না, তারপর ওকে থামিয়ে দিয়ে বলতে শুরু করলো। ব্যাস জান্নাত, অনেক বলেছ। আর না, আমি তোমাকে ভালোবাসতাম, তাই বারবার তোমার কাছে আসতাম। নির্লজ্জ বেহায়ের মতো বারবার তোমাকে ভালোবাসার কথাগুলো বলেছে। আসলে সত্যিকারে ভালোবাসি তো, সেজন্য হয়তো তুমি আমার ভালোবাসার মূল্যই দিলে না। একটা সময় জানতে পারবে আমি কে, কি আমার পরিচয়, আর কি জন্য আমি তোমাকে ভালোবেসেছি। যখন জানতে পারবে তখন খুবই আফসোস করবে, কিন্তু শত আফসোস করলেও আর আমি তোমার হব না। তুমি কয়দিন যাবত আমাকে যত অপমান করেছ আমি কিছু মনে করিনি, কিন্তু আজকে আমার আব্বু আম্মুর সামনে আমাকে এইভাবে ছোট করলে, তাদেরকে ছোট করলে। তোমাকে ভালোবাসতাম তো, তাই তোমার বাড়ি বয়ে এসে এইভাবে নির্লজ্জ বেহায়ের মতো তোমার সাথে আমার বিয়ের কথাটা বলতে এসেছিলাম, কিন্তু তুমি সেটা বুঝতে পারলে না। তুমি অনেক বিরক্ত বোধ করো আমি তোমার সামনে আসলে, তাই তো? আমি আর তোমার সামনে আসবো না। ভালো থেকো। কথাগুলো বলেই ঈশান সেখান থেকে বেরিয়ে গেল। ঈশানের আব্বু আম্মু আর সেখানে দাঁড়ালো না। যেখানে ওনার ছেলে আর ওই মেয়েকে এরকম কথা বলে বেরিয়ে গেছে, তাতে আর ওনাদের বুঝতে বাকি নেই ঈশান জান্নাতের ওপর রেগে গিয়েছে। ঈশান রেগে গেলে যে কি করতে পারে সেটা ওনাদের ভালোই জানা আছে। ঈশানের আব্বু আম্মু বেরিয়ে গেলে জান্নাতের আব্বু মুখে হাত দিয়ে ওইভাবেই সোফাতে বসে রইল। আর জান্নাতের আম্মু যখন কিছু বলতে যাবে তখন ওর আব্বু এবার বলতে শুরু করলো। তুমি ওকে কিছু বলো না, ও তো ঠিকই করেছে, যে ওকে সত্যিকারে ভালোবাসে তাকে ফিরিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম ও একটু বড় হয়েছে, কিন্তু এতটাও বড় হয়নি যে ওকে কেউ এতটা কাছ থেকে ভালোবাসে। তার ভালোবাসাটা বুঝতে পারবে না। আর যে ওকে ভালোবাসে না তাকে ভালোবেসে সারাটা জীবন ও কিভাবে তার সাথে কাটাবে? তুই জানিস না ওই ছেলেটা কে? যদি জানতি। প্লিজ আপু, তুমি ওর বিষয়ে সাফাই গাইতে এসো না। তুমি জানো না ওকে, ও আমার অফিসে একজন সামান্য পিয়ন। পিয়ন হয়েও আমায় ভালোবাসার কথা বলতে এসছে। আর তুমি জানো না আমি আমার অফিসের বসকে ভালোবাসি। ওকে আমি এই কথাগুলো বলেছি বারবার, কিন্তু ও কোনো মতেই সেটা মানতে চাইছে না। নির্লজ্জ বেহায়ার মতো বারবার আমার সামনে আসে। জান্নাত, তুমি এতটা বড় হয়ে গেছো যে নিজের আব্বুর সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না? তুমি জানো ও কে? জানো না ওই তোমার অফিসের বস? আর তুমি একবারও তোমার অফিসের বসকে দেখেছো? দেখনি। ঈশান তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল, তাই চেয়েছিল তুমি ওকে প্রথমবার যেই ভাবে দেখেছো সেইভাবে ওকে ভালোবাসো।
তাই তোমার কাছে বারবার ও পিয়ন সেজে গেছে, আর সেই জন্য তোমার থেকে লুকিয়ে গেছে। তুমি ওকে দেখনি যে তোমাকে এতটা ভালোবাসে, আজকে তুমি তাকে এভাবে অপমান করে তাড়িয়ে দিলে। আম্মুর কথাগুলো শুনে জান্নাত স্তব্ধ হয়ে যায়। আর কিছু বলার ভাষা থাকে না ওর। আব্বু আম্মু সেখান থেকে চলে যায়। ওর এমন ব্যবহারে আব্বু আম্মু যে অনেক কষ্ট পেয়েছে, তাই ওর সাথে আর কোনো কথা বলে না। অন্যদিকে ঈশান বাসায় চলে আসে, তারপর নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ঈশান আজকে জান্নাতের ব্যবহারে অনেক কষ্ট পেয়েছে। একটা মেয়ে ওর গায়ে হাত তুলেছে। ওর আব্বু আম্মু যেখানে আজ পর্যন্ত ওকে একটা ফুলের টোকাও দিয়ে দেখেনি, সেখানে একটা মেয়ে ওর গায়ে হাত তুলেছে, তাতেও কোনো রিয়াক্ট করতো না। কিন্তু ওর আব্বু আম্মুকে জান্নাত কথা শুনিয়েছে, যেটা ও মেনে নিতে পারেনি। যাকে কিনে এত ভালোবাসে, সে ওর ভালোবাসাটাই বুঝতে পারলো না। এবার ঈশান এসে রুমের সব কিছু ভাঙচুর করতে শুরু করে। তারপর আয়নার সামনে গিয়ে ও নিজের দিকে তাকায়, আর নিজের দিকে তাকে নিজেকে আর ধিক্কার দিতে ইচ্ছে করে যে ওর নিজের ভালোবাসার মানুষটাকে ও নিজের করে নিতে পারলো না। এর মধ্যেই আয়নার ভেতর থেকে কেউ বলতে শুরু করে, কি নেই তোর মাঝে? তোর টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তোর সুন্দর একটা মন আছে, চেহারা আছে, তোর জন্য শত শত মেয়েরা পাগল। আর একটা সামান্য মেয়ে তোকে ভালোবাসলো না, সবার সামনে এসে তোকে আজকে অপমান করলো। আব্বু আম্মুর সামনে তোকে এইভাবে ছোট করলো, তাদেরকে ছোট করলো। লজ্জা করে না তোর মেয়েটাকে ভালোবাসতে, যেখানে তোর আব্বু আম্মু এভাবে ছোট করলো? তুই নির্লজ্জ বেহায়া, নাহলে বারবার ওর সামনে যেতি না। আয়নার সামনে দাঁড়িয়েছিল ঈশান ওর প্রতিচ্ছবির কথাগুলো বলছিল, যে কথাগুলো ঈশান সহ্য করতে না পেরে সজোরে আয়নায় কয়েকটা ঘুষি মেরে দেয়, যার জন্য তৎক্ষণাৎ কাঁচ ভেঙে ঈশানের হাতটা কেটে যায়। ঈশান রুমের সব কিছু ভাঙচুর করে ফেলে। এক পর্যায়ে ঈশান বিছানায় গিয়ে মাথায় হাত দিয়ে দুই পাশে হাত দিয়ে বসে পড়ে আর ভাবে, ও কি ভেবেছে ও পৃথিবীতে একাই মেয়ে আছে যে এত সুন্দর? ওর থেকে আর কোনো মেয়ে নেই যাকে আমি ভালোবাসতে পারি না? আমি ওকে দেখিয়ে দেব আমি কি করতে পারি আর না পারি। ওর এত বড় সাহস আমার আব্বু আমাকে অপমান করেছে। আমাকে শত অপমান করলেও আমি কিচ্ছু মনে করিনি। শেষ পর্যন্ত এইভাবে আমার আব্বু আমাকে ছোট করলে জান্নাত, তুই খুব পস্তাবি, তুই খুব আফসোস করবি এর জন্য। কিন্তু আফসোস করলে তখন আর কোনো লাভ হবে না। ঈশানের এমন ভাঙাচোরা শব্দে ওর আব্বু আম্মু দরজার সামনে এসে ওকে শতবার ডাকাডাকি করে, কিন্তু ঈশান দরজা খুলে না। ঈশানের অজান্তেই চোখ থেকে পানি পড়তে শুরু করে। আজকে আব্বু আম্মুর অপমান ও মেনে নিতে পারেনি। অন্যদিকে জান্নাত রুমে গিয়ে তারপর ভাবতে শুরু করছে, এটা কি বললো আব্বু? ঈশান নাকি আমার অফিসের বস? ওর এত কাছে থেকেও আমি কিভাবে ওকে চিনতে পারলাম না? এটা কি করলাম আমি? নিজের ভালোবাসার মানুষটাকে এইভাবে কষ্ট দিলাম, নিজেকে ছোট মনে হচ্ছে। কিভাবে পারলাম আমি এমনটা করতে? ঈশান আমার এতটা কাছে থাকতেও আমি আমি ওকে বুঝতে পারলাম না। ঈশান হয়তো অনেক কষ্ট পেয়েছে, যার জন্য এইভাবে রাগ করে চলে গেছে। কি করে পারলাম আমি ওকে অতটা কষ্ট দিতে? যে ছেলে আমায় এতটা ভালোবাসে, তাকে কেন এইভাবে কষ্ট দিলাম আমি? কেন? কথাগুলো ভেবে জান্নাত পাগল হয়ে যাচ্ছিল। সেদিন রাতে আর জান্নাত ঘুমাতে পারে না, সারাক্ষণ ঈশানের কথা ভেবেছে। ঈশান অনেক চেষ্টা করে নিজেকে শান্ত করে, কিন্তু কিছুতেই পারছিল না। এক পর্যায়ে ও সিদ্ধান্ত নেয় কালকে থেকে অফিসে বস হয়েই যাবে, আর জান্নাতকে বোঝাবে ও চাইলে কি করতে পারে। জান্নাতের সামনে ও অন্য মেয়ের সাথে প্রেম করবে। জান্নাতকে বোঝাবে ভালোবাসার মানুষ অবহেলা করলে সেটা কতটা কষ্টের হয়। তো কথাগুলো ভেবে ঈশান কোনো রকমে সেদিন রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন জান্নাত অফিসে চলে যায়। অফিসে গিয়ে বারবার ম্যানেজারের কাছে বসের কথা জানতে চায়, কিন্তু ম্যানেজার কিছু বলতে পারছিল না। কিছুক্ষণ পরে ঈশান অফিসে চলে আসে, আর ওর এমন একটা গেট আপ অফিসে আসে যেটা দেখে অফিসের মেয়েগুলো ওর দিক থেকে চোখ ফেরাতেই পারছিল না। ঈশান অফিসে এসেছে শুনে জান্নাত নিজের কেবিনে থাকতে পারলো না, দৌড়ে থার্ড ফ্লোরে চলে আসলো আর ঈশানের সাথে দেখা করতে চেষ্টা করলো। ঈশান খেয়াল করে জান্নাত ওর দিকে আসছে। তখন ঈশান নিজের কেবিনে ঢুকে যায়, যার জন্য জান্নাত ওর সাথে কথা বলতে পারে না। আর ম্যানেজার ওকে বারণ করে ঈশানের কেবিনে যেতে, কারণ ওকে দেখে মনে হচ্ছিল কেমন যেন রেগে আছে। জান্নাত ঈশানের সাথে দেখা করতে না পেরে নিজের কেবিনে চলে যায়। তারপর ভাবতে শুরু করে, ও হয়তো আমার উপর অনেক রেগে আছে, তাই রাগ করে আমার সাথে কথা বললো না। কিন্তু আমি কি করব? আমি কি জানতাম না কি ও অফিসের পিওন নয়, বস? আর ও এমনভাবে আমার সামনে এসেছিল। কেন যদি
মানে বসে গেট আপে, তাহলে কি আমি ওকে ভালোবাসতাম না? আমি তো ওকে প্রথম দিন থেকেই ভালোবাসি। আর তাছাড়া যখন জানতে পারলাম ও আমায় ভালোবাসে, তখন আমার পক্ষে ওকে ভালোবাসা সম্ভব হয়নি। কারণ আমি কখনোই অফিসের বস হিসেবে ওকে দেখিনি, পিয়ন হিসেবে দেখেছি ওকে। তাহলে ওকে ভালোবাসবো কি করে আমি? এক মনে দুজনকে কি করে জায়গা দেবো আমি? কথাগুলো ভেবে জান্নাত পাগল হয়ে যাচ্ছিল, কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না। তো দুপুরের দিকে জান্নাত অনেক চেষ্টা করে ম্যানেজারের থেকে অনুমতি নিয়ে তারপর ঈশানের কেবিনের সামনে গিয়ে যখনই নক করে বলে, মে আই কামিং স্যার? ইয়েস, কাম ইন। জান্নাত ভেতরে গিয়ে খেয়াল করে ঈশানের সামনে নীলা বসে আছে। আর ঈশান অর্থাৎ বসকে নীলা আগে থেকেই পছন্দ করে। তো জান্নাত ভেতরে যেতে ঈশান ওকে বসতে বললে জান্নাত বসে। তখন ঈশান ওকে শুনিয়ে শুনিয়ে বলতে শুরু করে, নীলা, তুমি কিন্তু দেখতে অনেক সুন্দর, সেটা কি তুমি জানো? কথাটা বলতেই নীলা মাথাটা নিচু করে নেয়। আর ঈশান জান্নাতের দিকে একবার তাকিয়ে দেখতে পায় ও কেমন একটা অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। তখন ঈশান এবার ডোজটা বাড়ানোর জন্য বলে, এই যে লজ্জা পেলে না, এতে তোমাকে আরো সুন্দর লাগছে। ইচ্ছা করছে তোমাকে একটা ইয়ে করে। কথাগুলো শুনে জান্নাতের বুকের ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছিল। ঈশান স্পষ্ট দেখতে পাচ্ছিল জান্নাতের চোখে পানি। ওকে আরো কষ্ট দিতে ঈশান বলতে লাগলো, নীলা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু সেটা বলনি কেন বলো তো? ঈশানের এমন কথাগুলো জান্নাতের সহ্য হচ্ছিল না। ওর ইচ্ছা হচ্ছিল এখনই কান্না করে দিতে, কিন্তু সেটা পারছিল না। আর ঈশান জান্নাতকে কষ্ট দেওয়ার জন্য এভাবে নীলার সাথে কথা বলছিল। ঈশান যতই কথাগুলো বলছিল নীলা ততই লজ্জা পাচ্ছিল। জান্নাতের চোখে পানি এতটাই টলমল করছে যা দেখে মনে হচ্ছে ও এখনই কান্না করে দিবে। কালকে ঈশানের আব্বু আম্মুকে ও অপমান করেছে, তাই ঈশান জান্নাতের ওপর খুব রেগে আছে। ও ওয়াদা করেছে যে জান্নাতকে ওর জন্য কাঁদিয়েই ছাড়বে। যেখানে শত শত মেয়ে ওর জন্য পাগল ছিল, সেখানে অফিসের একজন স্টাফ ওর আব্বু আম্মুকে এভাবে ছোট করেছে যে ঈশান কিছুতে সহ্য করতে পারেনি। ঈশান সহজে কারোর ওপর রাগ করে না, কিন্তু রাগ করলে সেটা ভাঙা সহজ নয়। ঈশান নীলার এতটাই প্রশংসা করছিল যেটাতে নীলা লজ্জায় গদগদ হয়ে যাচ্ছিল। জান্নাত সেটা সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। ঈশান তখন নীলার দিকে থেকে চেয়ারটা ঘুরিয়ে নিল, কিন্তু কিসের জন্য নীলা সেটা বুঝতে পারল না। তারপর ঈশান উল্টো দিকে ঘুরে নীলাকে বলতে শুরু করলো, মিস নীলা, আপনি এখন যান, আবার ডাকলে আসবেন। ঈশানের এমন অদ্ভুত ব্যবহারে নীলা বেশ অবাক হয়েছে। তাই নীলা বলল, কিন্তু স্যার। আমি আপনাকে যেতে বলেছি। ঈশানের এমন রাগান্বিত কণ্ঠ শুনে নীলা সেখানে দাঁড়ালো না, বেরিয়ে গেল তৎক্ষণাৎ। অন্যদিকে জান্নাত রুমে গিয়ে অঝোর ধারায় কান্না করতে লাগলো আর বলতে লাগলো, ঈশান, তুমি বুঝতে পারছো না, তোমার সাথে অন্য কোনো মেয়েকে আমি সহ্য করতে পারি না। আমি তো জানতাম না তুমি আমার ঈশান। আর যদি জানতে পারতাম তাহলে কি আমি তোমায় মেনে নিতাম না বলো? তাহলে তুমি কেন আমার সাথে এমন করছো? তুমি খুব ভালো করেই জানো ভালোবাসার মানুষের পাশে কেউ অন্য কাউকে সহ্য করতে পারে না। তাহলে কেন আমার সাথে এমন করছো তুমি? তুমি হয়তো আমার উপর অনেক রাগ করে আছো, যার জন্য এমনটা করছো। কিন্তু কি করব বলো? আমি জানতাম না তুমি আমার ভালোবাসার মানুষটা ছিলে। তুমি তো আমাকে নিজেও বলনি, সবটা লুকিয়ে গেছো তুমি। কেন এমন করলে? আর কেনই বা আমায় এভাবে কষ্ট দিচ্ছ? বিকেলের দিকে জান্নাত ঈশানের সাথে কথা বলার জন্য আসে। আবার ওর কেবিনের সামনে এসে অনুমতি নিয়ে ভেতরে গিয়ে হঠাৎ করে জান্নাত ঈশানের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর ওর একটা হাত ধরে বলতে শুরু করে, ঈশান, তুমি আমার সাথে এরকম কেন করছো? তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি। তারপরে ওইভাবে কষ্ট দিচ্ছ তুমি আমায়। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি নীলার সাথে এভাবে কথা বললে আমার খুব কষ্ট হয়। তুমি কেন বোঝো না? তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি। তাহলে জানার পরেও কেন তুমি এভাবে কষ্ট দিচ্ছ আমায়? আর তুমি তো জানতে আমি তোমায় ভালোবাসি, তাহলে সেদিন বললে না কেন? তুমি কেন এভাবে আমার থেকে দূরে সরেছিলে? আমি তো না চাইতেও তোমায় ভালোবেসে ফেলেছিলাম, তোমাকে না দেখেই। কিন্তু তুমি তো জানতে আমি তোমায় ভালোবাসি। তারপরেও তুমি কেন আমার সাথে এভাবে লুকিয়ে গেলে, যার জন্যে আমি তোমায় ওইভাবে ওই কথাগুলো বলে ফেলেছিলাম। তুমি অফিসের পিয়ন ছিলে বলে আমি তোমায় ভালোবাসিনি, এটা তোমার ভুল। আমি তার আগেই তোমায় ভালোবেসেছিলাম। যদি ভালো না বাসতাম তাহলে অবশ্যই তোমায় মেনে নিতাম। কিন্তু তুমি তো আমাকে বলোনি যে তুমি অফিসের পিয়ন নও, তুমি অফিসের বস। এভাবে আমার থেকে বিষয়টা লুকিয়ে তুমি আমাকে কষ্ট দিয়েছো আরো। প্লিজ ঈশান, তুমি আমায় মাফ করে দাও।
আর নিজের বুকে জড়িয়ে নাও আমায়। জান্নাতের কান্না মাখা কণ্ঠ শুনে ঈশানের বেশ খারাপ লাগছিল। আবার পরক্ষণেই যখন কালকের অপমানের কথাগুলো মনে পড়ে, তখন ঈশান এক ঝটকায় নিজের হাতগুলো সরিয়ে নিয়ে বলতে শুরু করে, ডোন্ট টাচ মি মিস জান্নাত। আপনি আমাকে টাচ করছেন কোন সাহসে? অফিসের বসের সাথে সামান্য একজন স্টাফ হয়ে আপনি এইভাবে কথা বলে সাহস পান কোত্থেকে? আমি এই রাইট আপনাকে দিয়েছি? তাহলে কোন সাহসে আপনি এইভাবে কথা বলছেন? এক্ষুনি আমার কেবিন থেকে বেরিয়ে যান। প্লিজ ঈশান, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তো বলছি তোমার সাথে। কথাটা বলে জান্নাত শেষ করতে পারল না। ঈশান তার আগেই বলতে শুরু করলো, আমি আপনাকে বেরিয়ে যেতে বলেছি। আমি ওসব কোনো কথা শুনতে চাচ্ছি না। আপনি কোন সাহসে আমার কেবিনে এসে আমাকে টাচ করেছেন? আপনি ভুলে গেছেন আমি আপনার বস, আর বসের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনি হয়তো জানেন না। সেটা শিখিয়ে এরপর থেকে অফিসে আসবেন। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। প্লিজ ঈশান, বোঝার চেষ্টা করো। আমি অনেক ভালোবাসি তোমায়। তোমায় ছাড়া থাকতে পারবো না আমি। ভালোবাসেন তো আবার আপনি আমাকে? কই, আমি যখন পিয়ন ছিলাম তখন তো আপনি আমাকে ভালোবাসেননি। শুধু অফিসের বসকে ভালোবেসে গেছেন, আর টাকা পয়সা আর তার উজ্জ্বল ক্যারিয়ারটা দেখে। আপনারা মেয়েরা এটা কি করতে পারেন বলুন তো? সবসময় যার টাকা আছে তাকে ভালোবাসেন, আর যার টাকা নেই তাকে বার্তাই দেন না। যখন জানতে পারলেন আমি অফিসের বস, তখন আপনার ভালোবাসাটা উঠলে পড়লো, তাই না? এখন আসলে ভালোবাসার কথা বলতে কই, তখন তো বলেননি। যখন আমি আপনার সামনে অফিসের পিয়ন হয়ে এসেছি, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। এখনই আমার সামনে থেকে চলে যান। আর এখন আফসোস করে আর কোনো লাভ হবে না। আপনি নিজে আমাকে অপমান করে দাঁড়িয়ে দিয়েছেন, তাতেও আমি কিছু মনে করতাম না। কিন্তু আপনি আমার আব্বু আম্মুকে ছোট করছেন, তাই আমি আর আপনাকে ভালোবাসি না। আপনি এখান থেকে চলে গেলে আমি অনেক খুশি হব। আর আপনি আপনার লেভেলে কাউকে খুঁজে নিন। আমি আপনার লেভেলের না। আপনার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাসটা মিলে না। ঈশান প্লিজ বোঝার চেষ্টা করো। আমি অনেক ভালোবাসি তোমায়। আমি আমি জানতাম না তুমি আমার ভালোবাসার মানুষটা। সত্যি কি বলুন তো? আপনি জানতেন যে অফিসের পিয়নের টাকা পয়সা আছে, তাহলে অবশ্যই তাকে ভালোবাসতেন। বসকে খুব সহজে ভুলে যেতেন, তাই না? ঈশান আমি গেট আউট। এক্ষুনি বেরিয়ে যান এখান থেকে। আরেকটা কথাও শুনতে চাই না। আপনার নাটক দেখার জন্য আমি অফিসে আসিনি। ঈশানের এমন রাগের চেহারা দেখে জান্নাত তার উপায় না পেয়ে বেরিয়ে গেল। তারপর কেবিনে গিয়ে অনেকক্ষণ কান্না করলো। অফিস ছুটি হওয়ার আগেই ঈশান অফিস থেকে বেরিয়ে গেছে। এইভাবে পরপর একটা সপ্তাহ কেটে গেছে। জান্নাত প্রতিদিন ঈশানকে নিজের ভালোবাসার কথাগুলো বলে গেছে, কিন্তু ঈশান ওকে ততটাই অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছে। আর ওকে কষ্ট দিতে অফিসের স্টাফদের সাথে ওর সামনে প্রেম করার অভিনয় করেছে, যেটা দেখে জান্নাত সহ্য করতে পারেনি। তাই ও প্রতিদিন কান্না করেছে। ঈশানকে জান্নাত যতটাই বোঝানোর চেষ্টা করেছে যে ওকে ভালোবাসে, ঈশান ওর ভালোবাসাটাকে ততটাই দূরে সরিয়ে দিয়েছে। আজকে ঠিক একইভাবে ঈশান যখন দেখলো জান্নাত ওর সামনে আসছে, তখন ও নীলার দিকে এগিয়ে গিয়ে নীলার প্রশংসা করে কথা বলতে শুরু করে, যেটা জান্নাত সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ ঈশানের সামনে যায় আর ঈশানের একটা হাত ধরে। ঈশান এক ঝটকায় হাতটা ছাড়িয়ে দিয়ে রেগে গিয়ে সবার সামনেই জান্নাতকে একটা থাপ্পড় মেরে দেয়, যেটা দেখে অফিসের সব স্টাফগুলো ওদের দিকে তাকায়। আর ঈশান রাগী গলায় বলতে শুরু করে, তোর সাহস হয় কি করে আমাকে টাচ করার? তোকে একদিন বলেছি না তুই আমার সামনে আসবি না? তোকে এখন অফিসে রেখেছিস সেটা তোর ভাগ্য। তুই ভাবলি কি করে আমি তোকে ভালোবাসতে যাবো? তোর লজ্জা করে না আমাকে এই রূপে দেখে এখন ভালোবাসার কথা বলতে আসিস? যখন দেখলে আমি অফিসের পিয়ন তখন তুই আমাকে ভালোবাসিস নে, আর এখন দেখলে আমি অফিসের বস, আমার সব আছে, তখন তোর ভালোবাসা উতলে উঠল, তাই না? এই তোর ভালোবাসা? কই, সেদিন তো তোর ভালোবাসাটা ছিল না। আজকে তোর ভালোবাসার অন্ত নেই, তাই না? তুই আর আমার সামনে আসবি না, নাহলে আমি আর অফিসে আসবো না। তোকে আমার দেখতে ইচ্ছা করে না। সবার সামনে সেদিন আমার আব্বু আম্মুকে তুই অপমান করেছিস। কি দোষ করেছিল ওনারা? আব্বু আম্মু আমার কথাতে তোর সাথে আমার বিয়েটা ঠিক করতে গিয়েছিল। আমি ভেবেছিলাম আমাদের বিয়েটা ঠিক করার পর যখন তুই আমার সাথে কথা বলতে আসবি তখন আমি তোকে সারপ্রাইজ দেব, কিন্তু তুই তার সাথে আমাকে অনেক বড় সারপ্রাইজ দিয়েছিস, যার জন্য আমার আব্বু আম্মু অনেক কষ্ট পেয়েছে। তুই ভাবলি কি করে যারা আমাকে জন্ম দিয়েছে তাদের তুই এইভাবে কষ্ট দিয়ে দেওয়ার পর আমি তোকে মেনে নেবো আর তোকে ভালোবাসবো? এর আগে আমি উল্টাপাল্টা কিছু করে ফেলি, তার আগে তুই এখান থেকে বেরিয়ে যা। আমি তোকে কখনো ভালোবাসিনি আর বাসবো না। ঈশান কথাগুলো বলে তৎক্ষণাৎ নিজের কেবিনে চলে যায়। আর তারপর জান্নাত কান্না করতে করতে নিজের কেবিনে চলে যায়। বেশ কিছুক্ষণ কান্না করে জান্নাত। জান্নাত আজকে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, তাই ঈশানকে কিছু বলতে পারলো না। জান্নাতের সহ্য হচ্ছিল না নীলার পাশে ঈশানকে দেখে।
তাই তৎক্ষণাৎ সহ্য করতে না পেরে ঈশানের নীলার থেকে সরিয়ে দিয়েছে জান্নাত। ঈশান যেহেতু আমার মুখটাও দেখতে চায় না, আমি আর অফিসে থাকবো না। ও আমাকে এতটাই ঘৃণা করে যে আমায় একটুও ভালোবাসে না। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। সেদিন ওর আম্মুকে অপমান করেছি আমি। তাই ঈশান হয়তো আর আমায় কখনোই মেনে নেবে না। ওর রাগটা ওর কাছে বড়, আর আমি এত বড় ভুল করেছি যার জন্য ঈশান আর আমায় ভালোবাসে না। জান্নাত কথাগুলো বলছিল আর রিজাইন লেটার লিখছিল। বেশ কিছুক্ষণ জান্নাত কান্না করে রিজাইন লেটারটা ভিজিয়ে ফেলে। তারপর কেবিন থেকে বেরিয়ে অফিসের পিয়নের কাছে রিজাইন লেটার দিয়ে অফিস থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যায়। পিয়ন ঈশানের সামনে রিজাইন লেটারটা দিয়ে বলে জান্নাত দিয়েছে। কথাটা বলে পিয়ন বেরিয়ে যায়। আর ঈশান বুঝতে পারছিল জান্নাত রিজাইন লেটার দিয়েছে। ঈশান লেটারটার দিকে তাকিয়ে ভাবছে, জান্নাতের সাথে এমন করাটা ঠিক হয়নি। ও তো আমাকে ভালোবাসে, তাহলে আমি ওকে কেন এইভাবে সবার সামনে অপমান করলাম? হয়তো সেদিন আব্বু আমাকে অপমান করেছিল তার জন্য, কিন্তু আজকে অফিসে ভর্তি লোকের সামনে ওকে এইভাবে অপমান করাটা ঠিক হয়নি। তাছাড়া ও তো আমাকে না দেখেই ভালোবেসেছিল। আমি কি করে পারলাম আমি আমার রাজকুমারীকে এতটা কষ্ট দিতে? ঈশান রিজাইন লেটারটা খুলতে তার মধ্যে থেকে একটা কাগজ পড়ে, যেটা ঈশান সেটা হাতে নিয়ে খুলতে দেখতে পায় একটা চিঠি। তারপর ঈশান সেটা পড়তে শুরু করে। ঈশান, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তোমায় না দেখে ভালোবেসেছি আমি। অফিসে যেদিন প্রথম ইন্টারভিউ দিতে এসেছিলাম, সেদিন সবার মুখে তোমার প্রশংসা শুনে তোমার একটা ছবি নিজের মনে আমি এঁকে নিয়েছিলাম। আর আস্তে আস্তে তোমার প্রশংসাগুলো যতই শুনছিলাম, ততই তোমার প্রতি একটা ভালো লাগা কাজ করছিল। আমি তোমায় দীর্ঘ 1.5 মাস যাবৎ দেখতে পাইনি, কিন্তু যখন তোমার সাথে আমার দেখা হয়, তুমি বলেছিলে তুমি অফিসের পিয়ন। আর তুমি তুমি আমার সামনে কখনো আসোনি। সেটা তোমার ভুল ছিল। তুমি আমাকে ইচ্ছে করে দেখা দাওনি। আর যখন জানতে পারলে যে আমি তোমায় ভালোবাসি, তখন তুমি বিষয়টা বলতে তুমি আমায় তখন, তাহলে আমি তোমায় তখনই অবশ্যই মেনে নিতাম। তুমি এটা হয়তো ভাবছো যে তুমি অফিসের পিয়ন ছিলে বলে আমি তোমায় ভালোবাসিনি। তুমি যেদিন আমায় প্রথম দেখেছো, তার আগেই আমি তোমাকে না দেখে ভালোবেসে ফেলেছি। আর তুমি তো আমাকে দেখে ভালোবেসেছিলে। তুমি ভেবেছো সব মেয়েরাই একরকম। না, সব মেয়েরা একরকম হয় না। আমি তোমায় প্রথম দিন থেকে ভালোবেসেছি, আর সারা জীবন বেসে যাব। তুমি যে আমায় ঘৃণা করো সেটা আমি জানতাম না। যদি জানতাম তাহলে বারবার তোমার কাছে আসতাম না। আমি তোমায় ফিরিয়ে দিয়ে অনেক বড় ভুল করেছি, যার জন্য তুমি আমায় এভাবে আজকে সবার সামনে অপমান করলে। আমি রাগের মাথায় তোমার আম্মুকে সেদিন উল্টোপাল্টা কথা বলে ফেলেছিলাম। আমি অনেক বড় অন্যায় করেছি, আর তার জন্য আমি অনেক লজ্জিত। তোমাকে বারবার এভাবে ভালোবাসার কথা বলার জন্য তুমি চাও না আমার মুখটা দেখতে। আর আমিও চাই না তুমি যে কথাটা বারণ করেছো সেটা আমি দ্বিতীয়বার তোমায় বলতে বা করতে আমি চাই না। চলে গেলাম আমি। ভালো থেকো তুমি। আর কখনো তোমায় ডিস্টার্ব করতে আসবো না আমি। জান্নাতের চিঠিটা পড়তে গিয়ে খুব খারাপ লাগছিল। ঈশান এবার ভাবতে লাগলো, এটা আমি কি করলাম যে মেয়েটা আমাকে না দেখে এতটা ভালোবাসে, তাকে আমি এইভাবে কষ্ট দিলাম? রাগের বসে সবার সামনে এইভাবে ছোট করলাম। ও তো জানতো না আমি অফিসের বস, তাহলে হয়তো এমনটা করতো না। আমার এমনটা করা ঠিক হয়নি। জান্নাত অনেক কষ্ট পেয়েছে, যার জন্য অফিস ছেড়ে চলে গেছে। কথাগুলো ভেবে ঈশানের ভালো লাগছিল না। বেশ কিছুক্ষণ জান্নাতের চিঠির দিকে তাকিয়ে রইল। ও বুঝতে পারছিল জান্নাত অনেক কান্না করেছে, যার জন্য চিঠিটা ভিজে গিয়েছে। কথাগুলো ভেবে ঈশান সেখান থেকে আর থাকতে পারল না, বাসায় চলে গেল। বাসায় গিয়ে কলিং বেল দিতেই আম্মু গিয়ে দরজা খুলে দেয়। ঈশান তখন রুমে যেতে গেলে এবার আম্মু বলতে শুরু করে, ঈশান শোন, আজকে বাসায় জান্নাত এসেছিল। কথাটা শুনে ঈশান সেখানে দাঁড়িয়ে যায়। তারপর ওর আম্মুর দিকে ঘুরতেই আম্মু বলতে শুরু করে, জান্নাত বাসায় এসে তোর আব্বুর আর আমার পা ধরে অনেক কান্নাকাটি করে মাফ চেয়েছে ওর সেদিন ওরকম ব্যবহারের জন্য। আমি বুঝতে পারছি তুই হয়তো ওর সাথে অনেক বাজে বিহেভ করেছিস। তাছাড়া ও আমাদের সব খুলে বলেছে ও তোকে আগে থেকেই ভালোবাসতো, কিন্তু তুই ওকে বলিসনি। যখন জানতে পারলি ও তোকে ভালোবাসে, তুই ওকে বলিসনি যে তুই অফিসের বস। ও যদি তোকে অফিসের বস ভেবে ভালো না বাসতো, তাহলে তুই যখন পিয়ন হয়ে ওকে নিজের ভালোবাসার কথা বলছিস, তখনও অবশ্যই তোকে ভালোবাসতো। কিন্তু তার আগেই ও তোকে বস ভেবে ভালোবাসতো। একটা মানুষ একজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তারপর তোকে আবার কিভাবে মেনে নিবে? তাই তৎক্ষণাৎ ওর মাথাটা ঠিক ছিল না, তাই তোকে ও ওইভাবে অপমান করেছে। কিন্তু তুই ওর ভালোবাসাটা বারবার ফিরিয়ে দিয়েছিস, যার জন্য ও বুঝতে পেরেছে যে ও আমাদের সাথে কাজটা ঠিক করেনি। তাই আজকে বাসায় এসে অনেক কান্নাকাটি করে আমাদের কাছে মাপ চেয়েছে। আমাদের অনেক খারাপ লেগেছে। আর তাছাড়া তুই তো ওকে ভালোবাসতি,
তাহলে এইভাবে ওকে দূরে সরিয়ে দিয়েছিস কেন? জান্নাতকে আমাদের অনেক পছন্দ। আর তাছাড়া ও জানতো না তুই ওর ভালোবাসার মানুষটা। জানলে হয়তো আমাদের সাথে এমনটা করতো না। তাছাড়া তেমন কিছু তো সেদিন বলেনি, শুধু একটু রাগীভাবে কথা বলেছে। তুই যদি আগে বলতি তাহলে হয়তো ওইভাবে রিয়েক্ট করতো না। আম্মু আমি থাক, আমাদের আর কিছু বলতে হবে না। আমি জানি তোমার জেদ কতটা। তুমি তোমার জেদের কাছে অটল, তাই একটা মেয়েকে এতটা ভালোবাসার পরও তুমি বারবার তাকে ফিরিয়ে দিচ্ছ। জীবনে এমন জেদ করো না যার জন্য তোমাকে সারাটা জীবন পস্তাতে হয়। ভালোবাসার মানুষটা তোমার গায়ে হাত তুললো আর তুমি তাকে ভুলে গেলে? এটাকে কিন্তু ভালোবাসা বলে না, এটাকে রাগ বলে, যার জন্য তোমাকে সারা জীবন পস্তাতে হবে। তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু একটা সময় বুঝতে পারবে। তখন আফসোস করেও কোনো লাভ হবে না। আমরা তোমাকে কখনো কোনো কাজে বাধা দেইনি, তাই আজকেও বাধা দিব না। আমার তোমাকে যেটা বলার ছিল আমি তোমাকে সেটা বলেছি। আম্মু কথাগুলো বলে তারপর রুমের দিকে চলে গেলেন। আর ঈশান সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর রুমে আসলো। আজকে জান্নাতকে কষ্ট দিয়ে ঈশানের খুব খারাপ লাগছিল, তাই ও ওয়াশরুমে গিয়ে তারপর শাওয়ারটা ছেড়ে দিয়ে ভিজতে লাগলো। আর জান্নাতের সাথে করা ব্যবহারগুলোর কথা ভাবতে লাগলো। ঈশানের ইচ্ছা করছিল জান্নাতের কাছে ছুটে চলে যেতে, কিন্তু পারছিল না কোনো বাধার কারণে। ও নিজে নিজেই বলতে শুরু করলো, যে মেয়েটা আমি ভালোবাসতাম তাকে এইভাবে আজকে অপমান করে দূরে সরিয়ে দিলাম। কি করে পারলাম এমতো নিষ্ঠুর হতে? নিশ্চয়ই জান্নাত অনেক কষ্ট পেয়েছে। আব্বু আম্মু তো বলল অনেক কান্নাকাটি করেছে। যার চোখের পানি আমি সহ্য করতে পারি না তাকে এইভাবে আজকে কষ্ট দিয়েছে। ঈশান, তুই স্বার্থপর হতে পারলি কি করে? বেশ কিছুক্ষণ শাওয়ার নিয়ে ঈশান বাইরে বেরিয়ে আসে। ঈশানের বারবার জান্নাতের সাথে করা ব্যবহারের কথা ভেবে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। তাই থাকতে না পেরে তৎক্ষণাৎ ও বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে জান্নাতের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। ঈশান ভুল করেছে ভেবে তাই জান্নাতকে সরি বলে নিজের করে নেওয়ার জন্য জান্নাতের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে জান্নাত বাসায় চলে আসার পর থেকে ওর কিছুই ভালো লাগছিল না। সে তখন থেকে ও শুধু কান্না করেই যাচ্ছিল, চিৎকার করে কান্না করতে পারছিল না। বিকেল হয়ে গেছে। জান্নাত ছাদে দাঁড়িয়ে দূরের আকাশটা দেখছিল আর চোখের জল ফেলছিল। জান্নাতের বুকটা ফেটে যাচ্ছিল অফিস ছেড়ে আসার পর থেকে। ও বলে ঈশানকে বোঝাতেই পারছিল না যে ওকে কতটা ভালোবাসে। এর মাঝে ঈশান জান্নাতের বাসার সামনে চলে আসে। তারপর কলিং বেল দিতেই জান্নাতের আম্মু দরজা খুলে দিলে ঈশান তৎক্ষণাৎ বাসার ভিতরে ঢুকে যায়। একটু আগেই জান্নাতের আম্মু বাসায় ফিরে এসে ডাইনিং রুমে বসেছিল। ঈশানকে এভাবে বাসার ভিতরে ঢুকতে দেখে জান্নাতের আব্বু দাঁড়িয়ে যায়। ঈশান কোনো কথা না বলে উপরে যেতে গিয়ে আবারও নিচে নেমে এসে জিজ্ঞেস করে, আব্বু, আমার বই রুমটা কোথায় বলো তো? ঈশানের মুখে এমন কথা শুনে জান্নাতের আব্বু আম্মু দুজনে বেশ অবাক হয়। ওরা কোনো কথা বলছিল না, তাই ঈশান আবারও বলে, আম্মু তুমি বলো তো তোমার মেয়ের রুম কোনটা? উপরে গিয়ে বাদিকে। ঈশান তৎক্ষণাৎ জান্নাতের রুমের দিকে চলে যায়। আর ওর আব্বু আম্মু দুজন দুজনের দিকে তাকাচ্ছিল। ওরা বুঝতে পারে ওদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, যার জন্য জান্নাত কান্না করতে করতে বাসায় এসেছে। ঈশান রুমে গিয়ে দেখে জান্নাত নেই। তারপর সারা বাড়ি খুঁজে ফেলে, কিন্তু ওকে পায় না। কোথাও না পেয়ে আবারও নিচে নেমে এসে ওর আম্মুর কাছে জিজ্ঞেস করে, আম্মু, তোমার মেয়েটা আমার উপর একটু রাগ করে আছে। ও কোথায় গেছে বলো তো? ওকে তো কোথাও খুঁজে পেলাম না। দেখো গিয়ে তোমার বউটা রাগ করে ছাদে দাঁড়িয়ে আছে। তোমাদের কি হয়েছে বলো তো? আজকে জান্নাত কান্না করতে করতে বাসায় আসলো। আম্মু সেটা পরে বলবো, আগে তোর মেয়ের রাগটা ভাঙাই। কথাগুলো বলে ঈশান এবার দৌড়ে ছাদে চলে গেল। ছাদে যেতেই দেখলো জান্নাত আকাশের দিকে তাকিয়ে একা একাই কথা বলছে। ঈশান, আমি কি এতটাই খারাপ, এতটাই অন্যায় করে ফেলেছি আমায় একটাবার ভালোবাসা যায় না? আমি তো জানতাম না তুমি আমার ঈশান। আর জানলে আমি আমি কি তোমায় ভালোবাসতাম না বলো? তুমি জানার পরেও সেটা আমায় বলনি। এই ভুলটা কি আমার নাকি তোমার? আমি তো তোমাকে না দেখে ভালোবেসেছি, কিন্তু তুমি আমাকে আমাকে আমার পরে ভালোবেসেছে। তাহলে আমি যাকে ভালোবাসি তাকে মেনে নিব, নাকি যাকে কখনো ভালোবাসিনি তাকে মেনে নিব? আমি আমি তোমাকে পিয়ন বলে ভালোবাসিনি। তোমার ভুল ধারণা। আমি তোমার প্রশংসা শুনে আস্তে আস্তে তোমায় ভালোবাসতে শুরু করেছিলাম। আর হঠাৎ করেই তুমি আমায় এভাবে প্রপোজ করেছিলে, তাই আমি রিয়্যাক্ট করেছিলাম। তুমি সব কিছু জেনেও এড়িয়ে গেছো। দোষটা আমার নয়, তোমার দোষটা। আজকে তুমি সব শেষ করে দিয়েছো। তুমি আমায় একটুও ভালোবাসো না। আমি আর কখনোই তোমার সামনে আসবো না। জান্নাত কথাগুলো বলছিল আর কান্না করছিল। ঈশান এবার ওর পিছনে গিয়ে ওকে ডাকে। জান্নাত, জান্নাত কান্না করলেও
স্পষ্ট ঈশানের ডাকটা শুনতে পায়। তৎক্ষণাৎ ও পিছনে তাকিয়ে দেখে ঈশান। ঈশান খেয়াল করে জান্নাতের চোখে পানি, কেঁদে কেটে একেবারে একাকার হয়ে গেছে। জান্নাত ছোটবেলা থেকে কান্না করতে পারে না, কান্না করতে গেলে হেঁচকি উঠে যায়। জান্নাতের এবার হেঁচকি দিতে দিতে বলতে শুরু করে, আপনি এখানে কেন এসেছেন? আমার বউটার রাগ ভাঙাতে। কে আপনার বউ? আমি কারো বউটু নই। আপনি এখান থেকে চলে যান। আমি আপনাকে ভালোবাসি না। আমি সেটা জানি, আর তুমি যদি ভালো না বাসতে তাহলে আমাকে এখন এই কথাটা বলতে না। নিশ্চয়ই আমাকে ভালোবাসো, তাই এভাবে বলছো। দেখুন, এটা আপনার অফিস না, আর এখানে আপনার ইচ্ছে মতো সবকিছু চলবে না। আপনি ভালো ভালো এখান থেকে চলে যান, তাহলে আমি আপনার সাথে বাজে বিহেভ করতে বাধ্য হব। আমি বারণ করেছি, তুমি তো আমার সাথে বাজে বিহেভ করবে না, তো কি করবে বলো? কথাগুলো বলে এবার ঈশান জান্নাতের সামনে চলে যায়। তখন জান্নাত কান্না করতে করতে বলতে শুরু করে, আপনি এখান থেকে চলে যান। কেনই এসেছেন এখানে? দেখতে এসেছেন আমি কান্না করছি? আমি খুব ভালো আছি। আপনারা এখানে এসে আমার প্রতি দয়া দেখাতে হবে না, প্লিজ চলে যান আপনি। হ্যাঁ, সেটা তো যাবই, কিন্তু আমার বউটাকে একটু আদর করে তারপর। আমি বললাম না আমি কারো বউ না, আর আপনি এখান থেকে চলে যান, নাহলে কিন্তু আমি আপনার সাথে খুব বাজে বিহেভ করব। আমি কি বারণ করেছি? করো, তুমি বকা দাও, মারো, যা ইচ্ছে করো। তুমি তোমার বরকে বকা দিতেই পারো। অফিসে থাকলে তো কতই আমার গায়ে হাত তুলেছ, আমি কি কিছু বলেছি? কিন্তু সেদিন তো তুমি আব্বু আম্মুর সাথে রাগি ভাবে কথা বলে ফেলেছিলে, তাই তোমার উপর রেগে গিয়েছিলাম। সে রাগেই তোমাকে অফিসে আজকে সবার সামনে ওইভাবে ওই বাজে বিহেভ করে ফেলেছে। কিন্তু তোমাকে কষ্ট দিয়ে আমি বুঝতে পেরেছি আমার রাজকুমারী কতটা কষ্ট পেয়েছে। তার জন্য যদি তুমি রাগ করে থাকো তাহলে তুমি আমাকে মারো। আমাকে মারলে যদি তোমার রাগ কমে যায়, শাস্তি দাও, কিন্তু আমাকে চলে যেতে বলো না রাজকুমারী। ঈশান কথাগুলো বলছিল আর জান্নাত কান্নার গতিটা বাড়িয়ে দিচ্ছে। জান্নাতের খুব ইচ্ছা করছিল ঈশানকে জড়িয়ে ধরে কান্না করতে, কিন্তু পারছিল না। জান্নাত বেশিক্ষণ কারোর ওপর রাগ করে থাকতে পারে না। জান্নাত কোনো কথা বলছে না দেখে ঈশান ওর একটা হাত উঠিয়ে তারপর নিজের গালে হাত দিয়ে থাপ্পড় মারতে মারতে বলতে শুরু করে, কি হলো, মারো। এই পাগলি, তবু চুপ করে থেকো না, মারো, বকা দাও, যা ইচ্ছা করো, তারপর এইভাবে চুপ করে থেকো না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমি না বুঝি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। কি করব বলো? তৎক্ষণাৎ তোমার মাথাটা গরম হয়ে গেছিল। তুমি হয়তো জানো না আমার রাগ অনেক, তো রাগের বয়সে তোমার সাথে এরকম বিহেভ করে ফেলেছে। প্লিজ আমাকে মাফ করে দাও, দরকার পড়লে আমি তোমার পা ধরবো। কথাটা বলতেই এবার জান্নাত আর নিজেকে সামলাতে পারল না। বিদ্যুতের গতিতে ঈশানের বুকে ঝাঁপিয়ে পড়ল আর ওর বুকে মুখ গুজে কান্না করতে লাগলো। ঈশান এবার জান্নাতের পাগলামি দেখে একটা মুচকি হাসি দিয়ে তারপর ওকে দুই হাতে নিজের বুকে জড়িয়ে শক্ত করে জড়িয়ে নিয়ে বলতে শুরু করলো, আমি জানি আমার পাগলিটা আমাকে অনেক ভালোবাসে। প্লিজ প্লিজ পাগলিটা, কান্না করো না, তোমার কান্না যে আমি সহ্য করতে পারি না। তুমি খুব পচা, খুব বাজে। আমি শুধু কান্না করো, শুধু কষ্ট দাও তুমি আমায়। আমি কথা বলবো না তোমার সাথে। তুমি আমায় অনেক কষ্ট দিয়েছো। একবার বিয়েটা হতে দাও, তারপর দেখাবো আমি মজায় তোমায়। আমাকে কষ্ট দেওয়ার মজা। বাসর রাতে তোমাকে রুমের বাইরে বের করে দিব আমি। জান্নাত বাচ্চাদের মতো করে কথাগুলো বলছিল। এবার ঈশান না হেসে আর পারল না। ও হাসতে হাসতে বলল, তাই? আচ্ছা ঠিক আছে, এখন কান্না থামাও, প্রমিস করছি আর কখনো তোমাকে কষ্ট দিব না, অনেক ভালোবাসবো। তুমি তো আমাকে কম কষ্ট দাওনি। বলো, রাগ অভিমান অনেক হয়েছে, এবার কান্না থামাও। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, তারপরও তুমি এভাবে কেন কান্না করছো? প্লিজ রাজকুমারী, একটু কান্না থামাও। আমার পাগলিটা কান্না করলে আমার কষ্ট লাগে না বুঝে? ঈশান যতই কথাগুলো বলছিল জান্নাতের কান্নার গতিটাও যেন আরও বেড়ে যাচ্ছিল। ও কিছুতেই নিজেকে শান্ত করতে পারছিল না। এক পর্যায়ে জান্নাতের কান্না থামছে না দেখে ঈশান বুক থেকে ওর মুখ উঠিয়ে তারপর ওর মুখের দুই পাশে হাত দিয়ে ওর চোখের পাতায় কয়েকটা কিস করে ঠোঁট দিয়ে চোখের পানিগুলো শুষে নিল। এবার জান্নাত যেটা করলো সেটার জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না। জান্নাত চুলগুলো আঁকড়ে ধরে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দিল। ঈশানও জান্নাতের কোমর জড়িয়ে ধরে ওর সাথে মিশিয়ে নিল। দুজন দুজনকে পাগলের মতো কিস করতে লাগলো। অবশেষে দুইটা ভালোবাসার মানুষ এক হলো। জান্নাত একটা সময় ঈশানকে না দেখে ভালোবেসেছিল, আর ঈশান চেয়েছিল জান্নাত ওকে পিয়ন থাকা অবস্থাতেই ভালোবাসুক। কিন্তু যাকে জান্নাত না দেখে ভালোবেসেছে তাকে কিভাবে ও ভুলে গিয়ে অন্য কাউকে ভালোবাসবে? এক পর্যায়ে জান্নাত ওকে ছেড়ে দিয়ে একটু শান্ত হয়। তারপর ঈশানের বুকে আবারও মুখ লুকায়। ঈশান ওকে শক্ত করে নিজের বাহুতে জড়িয়ে নেয়। এর মাঝে জান্নাতের আব্বু আম্মু ছাদে আসে।
এসে ওদের দুজনকে জড়িয়ে ধরে থাকতে দেখে আব্বু আম্মু দুজনে খুব খুশি হয়। এর মাঝে জান্নাতের আম্মু ওকে ডাকে। জান্নাত, কথাটা বলতে এবার দুজন দুজনকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ায়। তখন আব্বু আম্মু একটা মুচকি হাসি দিয়ে ওদের কাছে গিয়ে বলতে শুরু করে। তো রাগ অভিমানের পালা ভাঙলে এবারে আমাদের বলো, আমরা তোমাদের বিয়ের ব্যবস্থা করি। বিয়ের কথাটা শুনে জান্নাতের লজ্জাটা এতটাই বেড়ে গেল যে লজ্জায় ওর গাল দুটো একদম টমেটোর মতো লাল হয়ে গেল। এবার ঈশান বলতে শুরু করলো। আন্টি, আপনারা যেটা ভালো মনে করেন। আব্বু আম্মু জান্নাতকে এভাবে লজ্জা পেতে দেখে এবার দুজনে দুজনের দিকে তাকায়। ওরা বুঝতে পারলো ওদের সময় দেওয়া উচিত। তারপর আম্মু বলল, আচ্ছা তোমরা থাকো, আমরা আসছি। আব্বু আম্মু চলে গেলে ঈশান দেখলো জান্নাত লজ্জায় লাল হয়ে যাচ্ছে আর মাথাটা নিচু করে আছে। ঈশান এগিয়ে গিয়ে ওকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে থুতনি রাখলো আর জান্নাতের পেটের ওপর নিজের হাত দুটো রেখে তখন জান্নাত ওর হাতের ওপর নিজের হাত রেখে জড়িয়ে নিলে তখন জান্নাত বলতে শুরু করলো। আচ্ছা শোনো না, হ্যাঁ বলো। কি এভাবেই ভালোবাসবে তো? আমি আমার পাগলিটাকে ভালো না বাসলে কাকে ভালোবাসবো বলো তো? এটা কেমন কথা রাজকুমারী? আমার না খুব ভয় করে, আমি যদি তোমায় হারিয়ে ফেলি। এটা কেমন কথা রাজকুমারী? আমি তোমাকে ভালোবেসেছি। আমি তোমাকে ভালোবেসেছি কি হারানোর জন্য? আর কখনো এমন কথা বলবে না। এভাবেই ওদের দুষ্টু মিষ্টি ভালোবাসার মধ্যে দিয়ে দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। এর মাঝে জান্নাতের আব্বু আম্মু আর ঈশানের আব্বু আম্মু ওদের বিয়ে পাকাপোক্ত করে ফেলেছে। তো সামনের সপ্তাহে ওদের বিয়ের দিনগুলো এগিয়ে আসছে। বিশিষ্ট ব্যবসায়ীর একমাত্র ছেলের বিয়ে বলে কথা, সারা শহরকে ইনভাইট করা হয়েছে। এতটা আয়োজন করা হয়েছে যেটা আগে কখনো এই শহরে করা হয়নি। সবার ভেতরে একটা তাক লেগে গেছে, এমন বিয়ে কেউ কখনো দেখেনি। যাই হোক, অনেক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ঈশান আর জান্নাতের বিয়েটা সম্পন্ন হয়। ঈশান ওর রাজকুমারীকে নিয়ে বাসায় আসার সময় স্বাভাবিক নিয়মই ওর আব্বু আম্মুকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে। তখন জান্নাতের আব্বু ওকে ঈশানের হাতে তুলে দিয়ে বলে, ঈশান, আমি আমার মেয়েকে কখনো কষ্ট পেতে দেইনি। প্লিজ তুমি ওকে কখনো কষ্ট দিও না, তাহলে আমি খুব কষ্ট পাবো। আমাদের একমাত্র সন্তান, তাই ওর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেইনি। তুমি কখনো ওকে কষ্ট দিও না, তাহলে আমি ভালো থাকতে পারবো না। আব্বু, আপনি টেনশন করবেন না তো। জান্নাত আমার কাছে খুব হ্যাপি থাকবে। আপনি তো জানেন আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। ওর কষ্ট হয় আমি এমন কোনো কাজ করব না। আপনি কোনো টেনশন করবেন না। আর আপনাদের যখন ওকে দেখতে ইচ্ছে করবে আপনি আমাকে বলবেন, আমি ওকে নিয়ে চলে আসব। না আপনারা চলে যাবেন। জান্নাতের আব্বু অনেকক্ষণ ঈশানকে বোঝানোর পর ওকে গাড়িতে উঠিয়ে দিল। ঈশান জান্নাতকে নিয়ে বাসার সামনে আসতেই আম্মু ওকে বরণ করে নিল আর আম্মু ওকে বলতে শুরু করলো, আব্বু যাও, জান্নাত আম্মুকে নিয়ে তোমার রুমে যাও। আম্মু আমি কিভাবে? মানে কি ঈশান, তুমি জানো না আমাদের ফ্যামিলিতে কেমন নিয়ম? ও আচ্ছা ঠিক আছে আম্মু। ঈশান কথাটা বলে হঠাৎ করেই জান্নাতকে কোলে তুলে নিল আর ঈশান ওকে কোলে তুলে নিতেই জান্নাত ভয়ে চোখগুলো বন্ধ করে নিল আর ঈশানের গলাটা জড়িয়ে ধরল। ঈশান স্পষ্ট দেখতে পেল ওর মুখে একরাশ ভয় এসে ভর করেছে। ঈশান একটা মুচকি হাসি দিয়ে জান্নাতের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, ভয় পেও না রাজকুমারী, আমি আছি তো। ঈশান জান্নাতকে কোলে করে ওর রুমের দিকে নিয়ে যেতে লাগলো আর ঈশানের পিছন পিছন ওর কাজিনগুলো সবাই চলে আসলো। ঈশান জান্নাতকে রুমে এনে বিছানায় বসিয়ে দিল। তখন ওর কাজিনগুলো এসে জান্নাতকে ঘিরে ধরলো। তখন ঈশান ভাবলো এতগুলো মেয়ের মধ্যে থাকাটা ঠিক হবে না, তাই ঈশান এবার বাইরে চলে আসে। তখন ঈশানের কয়েকটা ফ্রেন্ড আর কয়েকজন কাজিন ওকে ধরে ছাদে নিয়ে যায়। তারপর ওরা আড্ডা দিতে শুরু করে। তো রাত 12টার দিকে ঈশানের আম্মুর সাথে আসে। তারপর ওকে রুমে যেতে বললে ঈশান রুমের দিকে যেতে গেলে তখন ওর একটা কাজিন বলে, ভাইয়া বেড়ালটা কিন্তু ঠিকঠাক মতো মাইরো, না হলে কিন্তু ভাবি তোমাকে রুমে থাকতে দিবে না। ঈশান চলে আসছিল। তখন আবারও পিছন দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে তারপর রুমের দিকে চলে আসে। ঈশান রুমের সামনে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর সাহস সঞ্চার করে রুমের ভেতরে ঢুকে যায়। ঈশান বিছানার দিকে তাকিয়ে দেখতে পায় জান্নাত একটা লম্বা ঘোমটা দিয়ে বসে আছে, যেটা দেখে ঈশানের মুখে একটা হাসি ফুটে ওঠে। ঈশান দরজাটা বন্ধ করে দেয়। তখন জান্নাতের বিছানা ছেড়ে নেমে আসে। যখন ওর পায়ে হাত দিয়ে সালাম করতে যান
তখন ঈশান ওকে বুকের সাথে জড়িয়ে নেয় আর বলে, সালাম করতে হবে না। আমি তোমাকে এভাবে নিচু হতে দেখতে চাই না। সব সময় আমার বুকের সাথে জড়িয়ে রাখতে চাই। জান্নাত ওকে জড়িয়ে ধরে বলে, কিন্তু বাসর রাতে তো স্বামীকে সালাম করতে হয়, এটাই তো নিয়ম। তোমাকে কে বলেছে? আম্মু বলেছিল। আমি বলছি না আমাকে কখনো সালাম করতে হবে না। আমি তোমাকে ছোট করতে চাই না। আমার ভালোবাসাটা সবসময় আমার বুকে থাকবে, কেমন? আর কখনো তুমি আমাকে সালাম করবে না পায়ে হাত দিয়ে। কিন্তু আর কোনো কিন্তু না। বেশ কিছুক্ষণ ওরা দুজন দুজনকে ওইভাবেই জড়িয়ে ধরে রাখলো। তারপর ঈশান ভাবলো নতুন জীবন শুরু করার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে নিবে। তাই এবার জান্নাতকে বলল, এই মিষ্টি বউ, হ্যাঁ বলো। যাও অজু করে আসো, 2 রাকাত নামাজ পড়ে নেই। ঈশান নামাজের কথা বলতে জান্নাত ঈশানকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর উজু করে আসলো। তারপর ঈশানও গিয়ে উজু করে এসে দুজনে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে দুজন নতুন জীবনের জন্য মোনাজাতে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো। তারপর ঈশান জান্নাতকে কোলে তুলে নেয়, ওকে বিছানায় শুইয়ে দেয়। তারপর লাইটটা অফ করে দিল। তারপর আবারও জান্নাতের কাছে গেল, দেখলো চোখ বন্ধ করে আছে জান্নাত। তখন ঈশান ওর পাশে শুয়ে জান্নাতের দিকে ঝুঁকে চোখের পাতায় 2টো কিস করলো, যেটাতে জান্নাতের চোখগুলো আস্তে আস্তে খুললো। এবার ঈশান একটা মুচকি হাসি দিয়ে আস্তে আস্তে জান্নাতের দিকে নিজের ঠোঁটগুলো এগোতে জান্নাত আবারও চোখ দুটো বন্ধ করে নেয়। আর ঈশানের চুলগুলো আঁকড়ে ধরে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিয়ে কিস করতে লাগলো। দীর্ঘ 10-15 মিনিট কিস করার পর ঈশান ওর ঠোঁট ছেড়ে সারা মুখে আদর করে দিল। তারপর ঈশান জান্নাতের ঘাড়ে গলায় কিস করতে লাগলো। ঈশানের গরম নিঃশ্বাস জান্নাতের ঘাড়ে পড়তে ও একটু একটু উত্তেজিত হচ্ছিল। জান্নাত পরপর নিঃশ্বাসটা ভারী হয়ে আসছিল। ঈশান আস্তে আস্তে ওকে আরও আদর করতে লাগলো। একটা পর্যায়ে জান্নাত ওর সেরোইনটা খুলে দিয়ে তখন ঈশানও জান্নাতের গহনাগুলো আর কাপড়গুলো খুলে ফেলে, ওর সারা শরীরে কিসে ভরিয়ে দেয়, যার জন্য জান্নাত বারবার কেঁপে উঠছিল আর ঈশানকে শক্ত করে আঁকড়ে ধরছিল। ঈশান জান্নাতের শরীরে কিস করতে করতে ওর নাভিতে চলে আসে। নাভির ওপরে কয়েকটা কিস করতেই জান্নাত ওকে অনেক শক্ত করে আঁকড়ে ধরে। জান্নাতের ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। ঈশান বুঝতে পারে জান্নাত পুরো পাগল হয়ে গেছে। তখনও একটা মুচকি হাসি দিয়ে ওর সাথে স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়ে যায়। রাত যত গভীর হয় ওদের ভালোবাসাটা আরও বাড়তে থাকে। সারা রাত ওরা পবিত্র ভালোবাসার বন্ধনে দুজন দুজনকে ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে। তো সকালবেলা মিষ্টি রোদের আলোয় জান্নাতের মুখে পড়তেই ওর ঘুম ভেঙে যায়। তখন ও মিট করে তাকিয়ে খেয়াল করে দেখে ঈশানের বুকে গুটিসুটি মেরে খরগোশের বাচ্চার মতো ঘুমিয়ে আছে ও। আর ঈশান ওকে জড়িয়ে ধরে রেখেছে। সাথে সাথে জান্নাতের মুখে একটা হাসি ফুটে ওঠে। জান্নাত এবার খেয়াল করে ঈশানকে একদম বাচ্চাদের মতো লাগছে। তখন জান্নাত ঈশানের নাক টেনে দিয়ে বলে, তোমাকে এতগুলো ভালোবাসি, এতগুলো আই লাভ ইউ তোমায়। কথাটা বলে জান্নাত কিছুক্ষণ ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল। ও বুঝতে পারল এখন আর শুয়ে থাকাটা ঠিক হবে না। তাই উঠতে গেলে জান্নাত খেয়াল করে ওদের শরীরে একটা চাদর ছাড়া আর একটা সুতোও নেই, যেটা দেখে জান্নাত রাতের কথা মনে পড়ে যায়। আর রাতের কথা মনে পড়তেই লজ্জায় ওর মুখটা লাল হয়ে যায়। এবার ঈশান হঠাৎ করে বলে ওঠে, এত লজ্জা পেও না রাজকুমারী, আমার কিন্তু নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হবে। ঈশান কথাটা বলতে এবার জান্নাত ওর দিকে চোখ বড় বড় করে তাকায় আর বলে, ওরে দুষ্টু, তার মানে তুমি এতক্ষণ জেগেছিলে? হ্যাঁ, আমার বউটার দুষ্টুমি দেখছিলাম। দাঁড়াও তোমায় দেখাচ্ছি মজা। কথাটা বলি এবার জান্নাত চাদরটা দিয়ে ওদের দুজনকে ঢেকে দিল। এখন কি হতে পারে সেটা নিশ্চয়ই আর আপনাদের বলে দিতে হবে না। যাই হোক, ভালো থাক ভালোবাসার মানুষগুলো। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো দিন। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।